ছি ছি, এমন কুলাঙ্গার ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। আমি ভাবতেও পারছি না আমার পেটের সন্তান হয়ে কিভাবে সে জঘন্য কাজ করতে পারে। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার ছেলেকে গ্রেপ্তার করতে পারি। তাছাড়া আমরা সম্পূর্ণ প্রমাণ নিয়ে গ্রেপ্তার করতে আসছি। আমার কোনো আপত্তি নেই। আপনারা এই অপরাধীকে যা শাস্তি প্রাপ্য নিয়ে দিতে পারেন। এই বলে রনির মা তার ছেলেকে পুলিশ অফিসারের কাছে তুলে দিতেই আমি বলে উঠলাম, মা প্লিজ তুমি পুলিশ অফিসারের কাছে তুলে দিও না। আমি কথা দিচ্ছি এরপর থেকে আর কোনোদিন এসব জঘন্য কাজ করব না। পুলিশ অফিসার, আপনি এবার একে নিয়ে যান প্লিজ। এর মধ্যে আমার বড় বোন তানজিলা বলে উঠল, অফিসার, আপনি এখনো এই অপরাধীকে নিয়ে যাননি কেন? আপু তুমিও আমাকে এইভাবে বলছিস? এই খবরদার, তুই আমাকে আপু বলে ডাকবি না। তোর মুখে আপুর ডাক মানায় না। আর হ্যাঁ, আজ থেকে আমি মনে করব আমার কোনো ছোট ভাই নাই। এছাড়া কোনো ধর্ষণকারী তো আমার ভাই হতেই পারে না। আপু আমি কথা দিচ্ছি আর কখনো এসব বাজে কাজে লিপ্ত হব না। তারপর তুই অন্তত পুলিশের কাছে তুলে দিতে দিস না। ব্যাস এ কথা বলতেই মা আর আপু তারা দুজনেই আমার সামনে থেকে চলে গেল। আর ভাবিকে লক্ষ্য করলাম আমার দিকে ঘৃণার নজরে তাকিয়ে আছে, কিন্তু কিছু বলছে না। তারপর শেষ ভরসা নিয়ে ভাবিকে বললাম, ভাবি প্লিজ আমাকে। এ কথা বলতেই ভাবি আমার কথা থামিয়ে বলতে লাগলো, সি সি, আমি তোমাকে অনেক ভালো ভেবেছিলাম, আর তুমি এমন একটি জঘন্য কাণ্ড করে বসবে আমার জানা ছিল না। আর হ্যাঁ, আমাকে এসব বলে লাভ নেই। তোমার যা শাস্তি প্রাপ্য তা পাওয়ার দরকার, নয়তো তোমার মতো জানোয়ারগুলো যে সমাজে রেহাই পেয়ে যাবে। কি বললো শুনতে পেলে তো? এখন থানায় চলো, তোর উচিত শিক্ষাটাই দিব। আর কোনোদিন এসব জঘন্য কাজ করবি তো দূরের কথা, কল্পনাও করতে ভয় পাবি। পুলিশ অফিসার এই বলে আমাকে থানার উদ্দেশ্যে নিয়ে গেল। আপনারা তো ভাবছেন একজন মা হয়ে তার ছেলেকে কেমনে পুলিশের হাতে তুলে দিতে পারে, এবং পরিবারের সবাই একই কাজ করলো তার সাথে, কেন করলো এসব। আচ্ছা এবার আসুন তাহলে ব্যাপারটা ক্লিয়ার করে দেই। আমি রনি হাসান, এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি। পরিবার বলতে সবাই আছেন, মা, ভাইয়া, ভাবি, বড় আপু, শুধু বাবা বেঁচে নেই। আমি অনেক ছোট থাকতেই বাবা হার্ট অ্যাটাক করে না ফেরার দেশে চলে যান। তখন থেকেই পরিবারের সকল দায়িত্ব বড় ভাইই বহন করেন। তো সেই সব দেখাশোনা করে, আর ভাই আপুর থেকে আমি ছোট, তো এর জন্য আমাকে সংসারে কোনো কাজ করতে হয় না। ভাইয়ার খুব ইচ্ছে আমাকে ভালো মতো লেখাপড়া করিয়ে ভালো একটা চাকরি ধরিয়ে দিবে। ব্যাস, আমাকে পড়াশোনা করতে দিলেও আমি সেটার উপব্যবহার করলাম। মানটা বুঝলেন না তো? শুনুন তাহলে। কলেজে বকাটে ছেলে থাকার মধ্যে জুবায়ের, মিস্টার শামীম, তানবীর, আশরাফ আর আমি তাদের মধ্যে একটু বেশি বকাটে বলা যেতে পারে। আমি অবশ্য বকাটে ছিলাম না, তবে কলেজ লাইফে পা রাখতেই হয়ে গেলাম। কথায় আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ পথে সর্বনাশ। তেমনি আমার বেলাও সর্বনাশী হয়েছে। কলেজে প্রথম দিন কাউকে তেমন চিনি না, তাই একাই এসে বেঞ্চে বসে আছি। কিছুক্ষণ পর ক্লাস রুমে যেতেই একটা ছেলে ধাক্কা মেরে বলতে লাগলো, কি রে শালা, চোখ কি বাসায় রেখে আসছিস নাকি? দেখুন ভাই, ঝামেলা আমি পছন্দ করি না, সুতরাং আমার সাথে বাজাতে আসেন না। ঝামেলা করলে তুই করবি, মারবি। মার, আমাকে মেরে দেখ। এই বলে আমাকে ধাক্কাতে লাগলো। ব্যাস নিমিষেই রাগ উঠে গেল। তারপর ধামধুম কয়েকটা দিতেই তার নাক ফেটে গেল। তো সে আমার সাথে একা না পেরে তার বড় ভাইদেরকে ডাকতে গেল। এইদিকে আমি আমার মতো ক্লাসরুমে এসে মনোযোগ দিলাম। কিছুক্ষণ পর ক্লাসরুমে একটা ছেলে এসে বলতে লাগলো, রনি কে? আমি। এইদিকে আসো, তোমাকে বড় ভাই দেখতে চাইছে। একটু ভয় পেলাম, তারপরও বুকের সাহস নিয়ে তার সাথে সেই বড় ভাইয়ের কাছে গেলাম। ওখানে যেতেই নেহাল ভাইয়াকে দেখতে পেলাম, আমার বড় ভাইয়ের বন্ধু নেহাল। তো সেখানে গিয়ে দাঁড়াতেই নেহাল ভাইয়া বলল, কি রে রনি, তুই এখানে? ভাইয়া আপনি তো আমাকে ডেকে আনলেন। উপাস থেকে সেই ছেলেটি বলে উঠল, যাকে নাক ফাটিয়ে দিয়েছিলাম সে বলল, ভাইয়া, এ আমাকে নাক ফাটিয়ে দিয়েছে। এখন তার প্রতিশোধ নেবার পালা। এই বলে হাতে একটা লাঠি নিয়ে এগিয়ে আসতে লাগলো। ব্যাস নেহাল ভাইয়া তাকে থামিয়ে বলল, আরে দাঁড়াও, ও আমার ফ্রেন্ডের ছোট ভাই, মানে আমারও ছোট ভাই। সুতরাং যা হয়েছে সব ভুলে গিয়ে ফ্রেন্ডশিপ কর যা। নেহাল ভাইয়া সেই ছেলেটিকে উদ্দেশ্য করে বলল, না ভাইয়া, পারবো না। যা বলছি। নেহাল ভাইয়ার রেগে বলাতে সেই এসে আমার সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল। ব্যাস নিমিষেই মামলা ডিসমিস হয়ে গেল। তারপর নেহাল ভাইয়া বলতে লাগলো, আজ থেকে তোরা বন্ধু, আর কোনোদিন যেন ঝামেলা পাকানোর চেষ্টা করবি না, কেমন? সবসময় বন্ধু হিসাবে চলবি। নেহাল ভাইয়া এই বলে চলে গেল। তারপর আমি আগ বাড়িয়ে বলতে লাগলাম, সরি বন্ধু, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা চল, কোনো ব্যাপার না।
তারপর লিজান এক এক করে জুবায়ের, আশরাফ, মিস্টার শামীম তাদের সাথে পরিচয় করিয়ে দেয়। ব্যাস পেয়ে গেলাম বখাটে বন্ধু। তাদের সাথে চলাফেরা করতে করতে আমিও তাদের মতো হয়ে গেলাম। একদিন সবাই কলেজে আড্ডা দিচ্ছিলাম, এমন সময় শামীম বন্ধু বলে উঠল, বন্ধু তোরা আমাকে হেল্প করতে পারবি? তোর কি হেল্প লাগবে আমাকে বল। বন্ধু আমার গার্লফ্রেন্ডের সাথে রুম ডেট করব, কিন্তু সাহস পাচ্ছি না। কিন্তু তোরা যদি একটা ব্যবস্থা করে দিতিস তাহলে খুব ভালো হতো রে। আরে চিন্তা করিস না, আমি ব্যবস্থা করে দিব। দোষ বাঁচালি আমাকে। ব্যাস স্বামী মাঝে মধ্যে তার গার্লফ্রেন্ড নিয়ে আসতো আর আমি তার রুম ম্যানেজ করে দিতাম। হঠাৎ আমারও শামীমের মতো গার্লফ্রেন্ড নিয়ে রুম ডেট করতে মন চাইলো, তো সঙ্গে সঙ্গে মিমির কথা মনে পড়লো। আর মিমির সঙ্গে আমার 10ম শ্রেণী থেকে প্রেম খুব চলছে, যার দরুন সুযোগটাও পেয়ে গেলাম। মেয়েটা খুব রূপবতী আর পাগলের মতো ভালোবাসে আমাকে। এছাড়া আমাদের কলেজেই পড়তো সিনিয়র, সুযোগটাও অনেক। তো একদিন মিমিকে বললাম, মিমি চলো না আমরা রুম ডেট করি। মিমি হঠাৎ আমার কাছ থেকে এমন কথা শুনবে সে কল্পনাও করতে পারেনি, এতটা অবাক হয়েছিল। তো সেদিন আমার সাথে কোনো কথা না বলে চলে যায়। সেদিন আমিও তার এমন রিয়াকশন দেখে একটু ঘাবড়ে যাই। আর এদিকে আমার বখাটে বন্ধুদের কাছ থেকে যত শুনি তত আরও ব্যাপারটা ইজি মনে হতে লাগলো। আর দিন দিন মিমিকে কাছে পাবার আশাটা বেড়েই চলছিল। তো একদিন আমার বখাটে বন্ধুদের কাছে ব্যাপার বললাম, তারা আমাকে প্ল্যানও বের করে দিল এবং আমিও তার সেই প্ল্যান অনুযায়ী মিমিকে নির্জন জায়গায় ভুলভাল বুঝিয়ে নিয়ে যাই। আর আমার সেসব বখাটে বন্ধুরা একটা রুমও ব্যবস্থা করে রেখেছিল। তো মিমিকে সেই রুমে নিয়ে গেলাম। মিমি রুমে ঢুকতেই বুঝে গিয়েছিল কেন তাকে এখানে আনা হয়েছে। তো মিমি বলে উঠলো, আমার এখন ভাল লাগছে না, বাসায় যাব, বাসায় নিয়ে যাও প্লিজ। সরি মিমি, তা আজ হচ্ছে না। সরি মানে? তারপর মিমিকে জোরপূর্বকভাবে ধর্ষণ করি। সেদিন মিমি অনেক বাধ্য দিলেও আমাকে দমাতে পারেনি। কেমন জানি এক নেশায় পড়ে গিয়েছিলাম। এক সপ্তাহ কিছু ঘটেনি। আমি ভেবেছিলাম মিমি হয়তো তার কোনো প্রতিবাদ করবে না, কিন্তু আজ সকালে হুট করে পুলিশ অফিসার এসে পুরো বাড়ি ঘেরাও করে ফেলে। এতে মা আর আপু পুলিশ অফিসারের কাছে জিজ্ঞেস করতে পুলিশ অফিসার রেপ মামলার পুরো ঘটনাটা বলল। আর উপরে যা হলো তা তো আপনারা দেখতেই পারলেন। এই ছিল মা তার ছেলেকে পুলিশের কাছে তুলে দেবার কারণ। এখন থানায় বসে প্রহর গুনছি, কেউ হয়তো আমাকে ছাড়াতে চলে আসবে। এখন থানায় বসে প্রহর গুনছি, কেউ হয়তো আমাকে ছাড়াতে চলে আসবে। এইভাবে একটা দিন কেটে গেল, কেউ দেখতেই পর্যন্ত আসলো না। পরের দিন কোর্টে চালান করে দিল এবং কোর্টে সকল প্রমাণ থাকায় রিমান্ড ডাকলো 3 দিনের। আর এদিকে আমি ভেবেছিলাম আমার রিমান্ডে কিছুই করতে পারবে না, তার আগে ভাইয়া কিংবা মা এসে তার একটা ব্যবস্থা করে ফেলবে। কিন্তু আমার ভাবনায় সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো। মা কিংবা ভাইয়া তারা তো কেউ আসলোই না। আর এইদিকে রিমান্ডের মার খাওয়ার কথা শুনে একদম চুপসে গেলাম। এভাবে 2টা দিন চলে গেল আর একটা অফিসার বলে গেল আজ নাকি আমাকে রিমান্ডের মারতে খেতে হবে। অফিসার কথা শুনে অনেকটাই ঘাবড়ে যাই। তার মানে মার ভাইয়া কোনো ব্যবস্থাই করেনি। এখন যা বুঝতে পারলাম তারাও হয়তো আমার শাস্তি কামনাই করে, নয়তো কোনো না কোনোভাবে আমাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যেত। চোখের জলটা মুছে সামনে তাকাতেই যে অফিসার আমাকে ধরেছিল সে অফিসার এসে বলতে লাগলো, কিরে দেখলি তো, খারাপ মানুষের পিছনে তার পরিবারও থাকে না, সেটা বুঝলি তো? তোর অবস্থা দেখে অবশ্য খারাপ লাগছে, কিন্তু কি করব বল, তোকে যে শাস্তি পেতেই হবে। তাছাড়া তুই যে মেয়ের সাথে অন্যায় করছিস, সে মেয়েটা আমারও মেয়ে হতে পারতো। তাহলে একবার ভেবে দেখ, আমি কি তোকে ছেড়ে কথা বলতাম? কখনোই না। সুতরাং যার যারটা তার, অনেক বুঝিয়েছি, এখন রিমান্ডে খাওয়ার জন্য প্রস্তুতি হয়ে নে। পুলিশ অফিসারের কথা শুনে মনকে সান্ত্বনা দিলাম। পাপের শাস্তি আমাকে পেতেই হবে। মিমি তো আমাকে অনেক ভালোবাসতো আর তার বিনিময়ে তাকে অনেকটাই ঠকালাম। এখন তার শাস্তি যে আমাকে ভোগ করতেই হবে। ব্যাস, তারপর পুলিশ অফিসার আমাকে রিমান্ডের মার খাওয়াতে সেই রুমে নিয়ে গেল যেখানে মানুষকে টর্চার করে, তার পাপের শাস্তি দেয়। সেখানে গিয়েই অনেক ভয় পেয়েও অসহ্যকর মানসিক টর্চার সহ্য করতে হলো 3 দিন। আর 3টা দিন আমার কাছে 3টা বছর বলে মনে হতে লাগলো। এভাবে দেখতে দেখতে চলে গেল 1টা মাস। এখন পর্যন্ত বাড়ি থেকে কেউ দেখতে আসেনি। আমি ভেবেছিলাম বাড়ি থেকে মনে হয় কেউ আর দেখতে আসবে না, ভরটাই শেষ হয়ে গেছিল আমার। একদিন ভাবনার বিচ্ছেদ ঘটি ভাইয়া আমাকে দেখতে চলে আসলো। ব্যাস, আমার এখানে এসে ভাইয়া বলতে লাগলো, সি সি সি, তোর মুখটা দেখতেও আমার ঘৃণা লাগছে। আমার ছোট ভাই হয়ে কিভাবে এই জঘন্য কাজটা করতে পারলি? ভাইয়া তুমি আমার অবস্থা না দেখে এসব কথা বলছো? এই দেখো রিমান্ডের মার খেয়ে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। কান্না করে আমার হাত পা ভাইয়াকে দেখালাম। অন্যায় যেহেতু করেছিস তখন তোর শাস্তি পেতেই হবে। ভাই আমাকে এখান থেকে নিয়ে চলো প্লিজ। তোকে নিয়ে আমার যা স্বপ্ন ছিল সব শেষ করে দিয়েছিস। এখন বাড়িতে নিয়ে যাব বলছিস? প্রশ্নই আসে না। তোর শাস্তি এখনো কিছুই হয়নি। ভাই এখানে এক একটা দিন যাচ্ছে আর আমার কাছে বছর বলে মনে হচ্ছে। এখন কিছু করার নাই।
তুই শুধু আমাকে ঠকাস নাই, ঠকাইছিস পুরো পরিবার আর নিজেকেও। এসব বলে আমাকে আরও কষ্ট দিতে চলে আসছো? তুই একবার ভাব যে মেয়েটার সাথে এত বড় অন্যায় করেছিস, তাদের অবস্থাটা কেমন চলছে। নিশ্চয়। খুব খারাপ লাগছে যে তোকে আমার ছোট ভাই বলে স্বীকার করতে। ভাইয়া মার আপু আমাকে দেখতে আসলো না? তোকে এখন আর আপনজন বলে মনে করে না তারা। অবশ্যই তোর নিজের কৃতকর্মের জন্যই এসব হয়েছে। ভাইয়ের কাছ থেকে কথা শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, কান্নায় ভেঙে পড়লাম। ভাই আমার কান্না দেখে বলল, এখন কান্না করে কি হবে বল? তাছাড়া একটু যদি ভাবতি অন্যায়টা করার আগে। ভাই আমার ভুল হয়ে গেছে। আচ্ছা আজ তাহলে আসি রে। তাহলে তুমিও তাদের মতো আমাকে থানায় রাখবে, ছাড়ানোর ব্যবস্থা করবো না? হ্যাঁ অবশ্যই করব। আর কতদিন পর? কথাবার্তা চলছে, 1 সপ্তাহে তোকে ছাড়িয়ে নিয়ে যাব। ভাইয়া এই বলে চলে গেল। আজ ভাইয়ার কথা শুনে অনেকটা পর বলে মনে হচ্ছে। এই ভাইয়ার কাছে যখন যা চাইতাম তাই দিত। আজ প্রায় 1 বছর ধরে থানায় পড়ে আছি। এতদিন পরে এসেও আমাকে বলছে কদিন পরে ছাড়িয়ে নিয়ে যাবে। পুলিশ অফিসার ঠিকই বলছিল, খারাপ মানুষের পিছনে কখনো তার পরিবার থাকে না। আজ তার প্রমাণ হাড়ে হাড়ে টের পাচ্ছি। এভাবে প্রায় থানায় 3 মাস কেটে গেল। ভাইয়া মাঝে মধ্যে আসে আর বলে সামনের সপ্তাহে তোকে ছাড়িয়ে নিয়ে যাবো শিওর, কিন্তু কথা পর্যন্ত সীমাবদ্ধ থাকে, তার হয়ে ওঠে না। কিন্তু আজ সকালে ভাইয়া এসে আমাকে বলে গেছে যে আজই থানা থেকে ছাড়া পাবো। কিন্তু ভাইয়ের কথা তো আর বিশ্বাসই হয় না। তার সেই এক কথা 3 মাস ধরে শুনে আসছি। হঠাৎ ভাইয়া এসে বলতে লাগলো, ছোট রেডি হয়ে নে, তোর জামিন হয়ে গেছে। ভাইয়ার কথা শুনে বিশ্বাস হলো না দেখে বললাম, ভাইয়া কত আর আমাকে মিথ্যা আশ্বাস দিবে? আরে মিথ্যা না, এবার সত্যি সত্যি তোর জামিন করে ফেলেছি। ভাইয়ের কথা বলতে সে অফিসার চলে আসলো আর এসে ভাইয়ের উদ্দেশ্যে বলতে লাগলো, মিস্টার রফিক, মানতে হবে আপনাদের পরিবারের কথা। আজ দীর্ঘ 3 মাস যাওয়ার পর জামিন করিয়ে নিলেন। আপনারা চাইলে অনেক দিন আগেই জামিন করিয়ে নিতে পারতেন, কিন্তু তা না করে প্রমাণ করে দিলেন যে অন্যায় করলে তার শাস্তি এভাবেই পেতে হয়। পুলিশ অফিসার এই বলে লকআপের তালা খুলে দিল। পুলিশ অফিসারের কথা শুনে অনেকটাই অবাক হলাম। তার মানে বাড়ি থেকেই আমাকে ছাড়ানোর চেষ্টাই করতো না তারা। এইভাবে মনটা নিমিষেই খারাপ হয়ে গেল। তারপর ভাইয়ের দিকে তাকাতেই ভাইয়া মাথা নিচু করে বলল, সরি, আসলে বাড়ি থেকে মানা করে দিয়েছিল, নয়তো আগেই জামিন করিয়ে নিতাম। সমস্যা নেই, সব আমার পাপের ফল তো আমাকে ভোগ করতেই হতো। এখন বাড়িতে নিয়ে যাবা নাকি অন্য কোথাও চলে যাব? আচ্ছা ঠিক আছে, বাড়িতে চল। তারপর ভাইয়ের কথা মতো বাড়িতে যাওয়ার জন্য বের হলাম। মনের মধ্যে অজানা এক খুশির বন্যা বইছে। কতদিন পর বাড়িতে যাব, এই ভেবে মন এক প্রশান্তির খেলা খেলছে। এখন বাড়িতে গেলে হয়তো মা আপু সব রাগ বলে আমাকে ক্ষমা করে দিবে হয়তো। আপুর সাথে কতদিন হয় কোনো ঝগড়া করি না। আগে তো কোনো না কোনো বিষয় নিয়ে রোজই ঝগড়া বাজতো। খুব ভালোই দিন চলছিল তখন। এখন হয়তো আমার সাথে আগের মতো একবারে কোনো ঝগড়া করবে না। ব্যাস, এসব ভাবতেই ভাইয়া বলে উঠল, চল, বাসায় এসে পড়েছি আমরা। হ্যাঁ চলো। বাসায় প্রবেশ করতেই কেমন জানি অচেনা বলে মনে তো লাগলো। কিছুক্ষণ পুরো বাড়ি ঘুরে দেখতেই ভাইয়া বলল, কিরে, কি দেখছিস? দেখছি বাসাটা কেমন পাল্টে গেছে। বাসায় নতুন রং লাগিয়েছি তো, তোর এর জন্য এমন লাগছে? ও আচ্ছা, মা আপু ভাবি তারা কই? তাদের দেখছি না যে। জাভেদ চাচা মেয়ের বিয়ের দাওয়াত খেতে গিয়েছে, হয়তো এখনই চলে আসবে। ভাইয়া এই বলে তার রুমে চলে গেল। আর আমি বাসার বাইরে দাঁড়িয়ে থেকে মা আর আপুর দেখার জন্য অপেক্ষা করছি। বেশি কিছুক্ষণ পর লক্ষ্য করলাম মা আপু ভাবি তারা একসাথে আসছে। তাদের দেখে খুশি মনে সামনে গিয়ে বললাম, কেমন আছো তোমরা? হঠাৎ আপু আমাকে এমন একটা কথা শোনাবে কল্পনাও করতে পারিনি। দেখেছো মা, একটা জেল ফেরত আসামি এসে আমাকে বলছে কেমন আছি। আমার কথা শুনে আপু এমন একটা উত্তর দিবে কল্পনাও করতে পারিনি। তারপর নিজেকে সামলে নিয়ে বললাম, মা দেখেছো তোমার সামনে আপু আমাকে কি বলছে? আমি মাকে উদ্দেশ্য করে বললাম, তানজিলা তো ভুল কিছু বলে নাই, যেটা সত্যি সেটাই বলেছে। তোমরা কি সত্যি আমার আপনজন নাকি অন্য কেউ? আজ 3 মাস পর বাড়িতে ফিরলাম, কই একটু ভালো মন্দ জিজ্ঞেস করবে তা না করে উল্টো আরো বকছো। একটা জেল ফেরত আসামির সাথে কি কথা জিজ্ঞেস করার আছে? তাছাড়া আমরা ভেবেছিলাম যে রনি নামে ছেলেটা আমাদের কাছে মৃত, সুতরাং এখন আমাদের সামনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে সে অন্য কেউ। বাহ আপু, কি চমৎকার একটা কথা বললে। ভেবেছিলাম জেল থেকে বের হলে আমাকে তোরা ক্ষমা করে দিবি, কিন্তু তা না করে উল্টো আমাকে মৃত বানিয়ে ফেললি। মা চলো তো, নাটক আর ভালো লাগে না। আপু এই বলে মাকে নিয়ে গেল। চোখের জল মুছে সামনে তাকাতেই লক্ষ্য করলাম ভাবে তখন চুপ থেকে আমাদের কথা বলা শুনছিল।
তো ভাবির কাছে গিয়ে বললাম, ভাবি আপনি কি তাদের মতোই হয়েছেন? কথা বলবেন না আমার সাথে? তোমার ভাই মনে হয় আমাকে খুঁজে যেতে হবে। এ বলে ভাবেও পাশ কেটে চলে গেল। ব্যাস, যা বুঝার বুঝে গেলাম। তারা হয়তো আমাকে এখনও ক্ষমা করতে পারেনি, এজন্য সবাই কেমন অবহেলা চোখে দেখছে। তারপর সব কিছু ভুলে আমার রুমে চলে গেলাম। রুমে প্রবেশ করতে অবাক হয়ে গেলাম। পুরো রুমে ধুলোবালি দিয়ে ভরে গেছে। মনে হয় তো কেউ রুমে পরিষ্কার পর্যন্ত করেনি। যেখানে আমাকে অবহেলা করছে সেখানে আমার রুম, প্রশ্নই আসে না। কি আর করার, রুমটা একাই পরিষ্কার করে ফেললাম। তারপর ফ্রেশ হয়ে বিছানায় গায়ে দিয়ে দিতেই কেমন জানি ক্ষুধা অনুভব করতে লাগলাম। সকাল থেকে আসলে কিছু খাওয়া হয়নি। ঘড়িতে লক্ষ্য করলাম 2টা বাজতে 15 মিনিট বাকি। কিন্তু একটা বিষয়ে মাথায় ঢুকছে না, বাসায় প্রায় 4 ঘন্টা ধরে আসছি, কিন্তু এর মধ্যে খাবার খাওয়ার কেউ খোঁজটা পর্যন্ত করলো না। আগে তো না খেলে বলে বলে কানটা ঝালাফালা করে দিত, কিন্তু আজ ব্যতিক্রম হচ্ছে কেন? ব্যাস, তারপর ড্রয়িং রুমে আসতে লক্ষ্য করলাম সবাই খেতে বসেছে। অনেকটা অবাক হলাম। তারপর বনিতা না করে সরাসরি খাবারের টেবিলে গিয়ে চেয়ার টেনে বসতেই আপু খাবারের পানি ঢেলে উঠতে যাবে, এমন সময় বললাম, আপু খাবারে হঠাৎ পানি ঢেলে দিলি যে? এক টেবিলের নর্দমার কিটের সাথে কিভাবে খাবো এই ভেবে নিজে না খেয়ে তার খাওয়ারের সুযোগ করে দিচ্ছি। আপু নর্দমার কিটটা কি আমাকেই বললি? তো কাকে বলবো? তোর নিজের কৃতকর্মের জন্য নর্দমার কিট ডাকাই উচিত। হঠাৎ ভাইয়া বলে উঠল, তানজিলা, এসব কি শুরু করলি? ছোট খেতে বসেছে, খেতে দে না। ভাইয়া, তুমি জানো না এই নর্দমার কিটের জন্য ক্যাম্পাসে আমার সব বান্ধবীর কাছে কতটা অপমানিত হতে হয় জানো? এর জন্য এখন ক্যাম্পাসেও যাওয়া বাদ দিয়ে দিছি, শুধুমাত্র এই জানোয়ারটার জন্য। আপুর কথাগুলো শুনে সেখানে আর বসলাম না, চলে আসলাম আমার রুমে না খেয়ে। আজ খুব খারাপ লাগছে। এই ভেবে মা আপু আমাকে এখনও ক্ষমা করতে পারেনি। রুমে এসে যে কতক্ষণ কান্না করলাম সেটা হয়তো বলতে পারবো না, কারণ ছোট থেকে বড় হয়ে যে আমার জানা মতে আমি কখনো কান্না করিনি। কিন্তু আপুর কথাগুলো শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। সারাটা দিন কেটে গেল না খেয়ে। আমি রাগ করে সেখান থেকে চলে আসলাম। আর পরবর্তীতে কেউ আর আমাকে খাবারের জন্য ডাকার প্রয়োজন বোধ করেনি। রাতটা কোনো মতো কাটলাম। সকালে আর খাবারের জন্য একটু অস্থির হয়ে পড়লাম। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসতে লক্ষ্য করলাম কালকের মতো আজ সকালেও আমাকে না ডেকেই খেতে বসছে। তো একটু নিশ্চিত হতে টেবিলে গিয়ে বসলাম। যে যার মতো খেয়ে যাচ্ছে, কিন্তু আমার দিকে কারোরই খেয়াল নেই। তারপর ভনিতা না করে মাকে বললাম, মা খাবারটা বেড়ে দাও তো। বেশ, বোঝার বাকি রইল না। এখন তারা সবাই মিলে আমাকে অবহেলা করছে। তারপর কোনো কিছু না বলে টেবিল থেকে উঠে পড়লাম আর বাইরে বেরিয়ে এসে পড়লাম। অনেকদিন কলেজের ওই দিকে যাওয়া হয় না। চলে গেলাম। সেখানে গিয়ে লক্ষ্য করলাম শামীম, আশরাফ, লিজান তারা 3জন একসাথে কলেজ মাঠে বসে আড্ডা দিচ্ছে। সেখানে গিয়ে দাঁড়াতেই তারা বলে উঠল, রনি কেমন আছিস? কতদিন পর তোকে দেখলাম। তোদের মতো বন্ধু থাকার যে না থাকাই ভালো। এতগুলো দিন জেলে কষ্টের মাঝে কাটলাম, একবারও তো দেখতে গেলি না। তাছাড়া আমার নিজের আপনজনেরাই আমাকে দেখতে যায়নি। আর তোরা তো শুধুমাত্র নামে বন্ধু, প্রকৃত বন্ধু না। দোস্ত, কি বললি? তোর পরিবার থেকে কেউ দেখতে যায়নি? হ্যাঁ, কেউ না, শুধু ভাইয়া ছাড়া। সত্যি তোকে দেখতে যায়নি? হ্যাঁ, সত্যি তোকে দেখতে যায়নি। তাহলে তোর পরিবারের ঘটনাটা কি বলতো? থানা থেকে আসার পর যা ঘটনা ঘটেছে সেটাই তাদের বললাম। তারা পুরো ঘটনা শুনেই বলল, কি বলছিস? তাহলে তুই এখনো না খেয়েই আইছিস? হুম। এই চল। কোথায় যাবি? কোথায় যাবো মানে? রনি না খেয়ে আইছে, তার একটা ব্যবস্থা করতে হবে না? রেস্টুরেন্টে যাবো, চল। তারপর আমি না যেতে চাইলেও তারা আমাকে জোর করে রেস্টুরেন্টে নিয়ে যায়। খাবার খেয়ে আবার আড্ডা দিতে চলে আসলাম। হঠাৎ শামীম বলে উঠল, দোস্ত, তোদের উদ্দেশ্যে আমার একটা কথা বলার ছিল। বল, শুনছি। এতদিন তো অনেক বকাটেগিরি করলাম, এবার ভাবছি ভালো হয়ে যাব। যদিও অনেক বাজে কাজই লিপ্ত ছিলাম, কিন্তু এখন থেকে সব ছেড়ে দিব ভাবছি। হ্যাঁ, আমিও ভাবছি ভালো হয়ে যাব। পরে না হয় রনির মতো আমাদেরকেও জেল খাটা লাগে। হ্যাঁ বন্ধু, আমিও চাই তোরা ভালো হয়ে যা, বকাটেগিরি ছেড়ে দে। আমি তো যতদিন বেঁচে আছি ততদিন ভালো হয়েই চলবো ভাবছি। তারপর বন্ধুদের সাথে সারাদিন আড্ডা দিয়ে বাসায় ফিরলাম। সন্ধ্যার 6টার আগে হয়তো অনেক রাত করে ফিরতাম। এখন তো বন্ধুদের সাথে প্রতিজ্ঞা করে আসছি ভালো হয়ে যাব। তার সঙ্গে আমার যেসব বন্ধুরাও ভালো হয়ে যাবে, ভাবতে একটু ভালো লাগছে। তো বাসায় প্রবেশ করতে ভাইয়া বলে উঠলো, কই ছিলি সারাদিন? একটু বন্ধুদের সাথে আড্ডা দিতেই দেরি হয়ে গেল আর কি। এখন থেকে সেসব বন্ধুদের কাছ থেকে দূরে থাকবি। আর আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, মিমি এই বাড়ির বউ হবে। তাদের পরিবারের সাথে আমার সম্পূর্ণ কথা হয়েছে। এখন এই পাঞ্জাবিটা পরে রেডি হয়ে নে। ভাই একটা নতুন পাঞ্জাবি হাতে দিয়ে ভাইয়ার কথাতে আর দ্বিমত পোষণ করলাম না। তারপর ভাইয়া আমাকে
নিয়ে মিমিদের বাসায় নিয়ে গেল। ব্যাস, বিয়েটা গোপনেই হয়ে গেল। বিয়ে ছোট কিংবা বড়, সব বিয়েতে প্রায় আনন্দ উল্লাস থাকে, কিন্তু এই বিয়েতে তেমন কিছুই নেই। সবার মুখে কালো হয়ে আছে আর আমার দিকে ঘৃণা নজরে তাকাচ্ছে। বিয়ে সকল ঝামেলা মিটিয়ে মিমিকে নিয়ে বাড়িতে আসার পর সবাই মিমিকে পেয়ে খুশি হয়েছে। অবশ্য তাদের এই খুশি দেখে মনের মধ্যে এক অজানা খুশির বন্যা বইছে। হয়তো সব ভুলে মিমিকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে পারবো এই ভেবে। তো সকল কিছুর অবসান ঘটিয়ে বাসর ঘরে গেলাম। রুমটা ফুলে সাজানো দেখে একটু ভালো লাগছে। রুমে মিমি আমার প্রবেশ দেখে বলল, আমি আপনার কি এমন ক্ষতি করেছিলাম যে আমাকে এই প্রতিদানটা দিলেন? মিমি হঠাৎ আমাকে দেখেই কান্না জুড়ে দিবে সেটা কল্পনাও করতে পারিনি। তারপর পরিস্থিতির মোকাবেলা করার জন্য বললাম, আমি তোমার কাছে কিভাবে ক্ষমা চাবো সেই ভাষাটাই খুঁজে পাচ্ছি না। তারপরও বলছি, আমি আমার কৃতকর্মের জন্য খুবই লজ্জিত আর অনুতপ্ত। প্লিজ মিমি, আমাকে ক্ষমা করে দাও। বাহ, কি চমৎকার একটা কথা বললেন। আমার জীবনটা ধ্বংস করে এখন বলছেন খুবই লজ্জিত আর অনুতপ্ত। এইসব কথা একটা ধর্ষণকারীর মুখে মানায় না। তারপর কোনো কিছু না ভেবে মিমির পা জড়িয়ে কান্না করে বলতে লাগলাম, মিমি, আমি খুব বড় ভুল করে ফেলেছি তোমার ভালোবাসাটাকে ঠুকিয়ে। যে কৃতকর্মের জন্য রিমান্ডে 3 দিন অসহ্যকর মানসিক টর্চার সহ্য করতে হয়েছে আমাকে। তোমার সাথে অন্যায় করে আমাকেও অনেক কষ্টের মাঝে চলতে হয়েছে মিমি। প্লিজ আমাকে ক্ষমা করে চলো না, নতুন করে জীবন শুরু করি। এসব নাটক আমার সাথে না করলে খুশি হব। আর হ্যাঁ, আমার পাটা ছাড়ুন, অসহ্য লাগছে। তারপর চোখের পানিটা মুছে মিমকে বললাম, মিমি, তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে যে অনুতপ্তই তিলে তিলে শেষ হয়ে যাব। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কেবল তো শুরু, আপনার এখনো অনেক শাস্তি বাকি আছে। আর হ্যাঁ, একটা কথা বলাই হয়নি। কি কথা? এই বিয়েটা কেন হয়েছে জানেন? না, কেন? কারণ আমি 3 মাসের অন্তঃসত্ত্বা, আর আমার জানা মতে কেউ হয়তো এমন মেয়েকে বিয়ে করবে না। এর জন্য আপনার ভাইয়া সব জেনে বিয়ে করিয়ে দেয়। হঠাৎ মিমির এমন কথায় মাথা যেন আকাশ ভেঙে পড়ল। তারপর কিছুক্ষণ ভেবে মিমকে বললাম, আমি সব কিছু মেনে নিব, তারপর আমাকে ক্ষমা করে দাও। আর হ্যাঁ, কথা দিচ্ছি সব কিছু ছেড়ে একদম ভালো হয়ে যাব। সেদিনের কথা জীবনেও ভুলবো না। নিজেকে কি মনে করেছেন আপনি? অন্যায় করে পরে পার পেয়ে যাবেন? কখনো না। আপনাকে তার চরম শাস্তি পেতে হবে। যেমনটা আমি রোজ রাতে কান্না করে বালিশ ভিজিয়েছি, আপনাকেও তেমন অবস্থায় ফেলবো। আর কি বলেন, সবকিছু ভুলে আপনাকে ক্ষমা করে মেনে নিব? ভুল ভাবছেন, তা আর কখনো সম্ভব না। তুমি না আগে আমাকে অনেক ভালোবাসতে, এখন কি আমাকে ভালোবাসো না? আগে ভালোবাসতাম, তখন তো আর জানতাম না যে এই ভালো চেহারার পেছনে একটা শয়তানের মুখোশ লেগে আছে। জানি না এই অন্যায় করার জন্য কতদিন আমাকে অনুতপ্তের আগুনে পুড়তে হবে, কিন্তু আমাকে একটা সুযোগ দাও নিজেকে ভালো করে তোমার সামনে উপস্থিত করার জন্য। সুযোগ দিলেই কি আমার সেই সব আগের দিনগুলোর মতো করে দিতে পারবেন? কি হলো, চুপ হয়ে গেলেন কেন? আমি জানি আপনাকে শতবার বললেও আমার সেই সব আগের হাসি খুশি দিনগুলো ফিরিয়ে দিতে পারবেন না। সুতরাং নতুন করে কোনো সুযোগ দিয়ে লাভ নেই। ভালো প্রেমিক হতে পারিনি ঠিকই, কিন্তু ভালো স্বামী হয়ে দেখাবো, কথা দিচ্ছি। সরি, আপনাকে স্বামী বলে মেনে নিচ্ছি না। আর হ্যাঁ, আপনার যদি সেদিনের মতো মধ্যে চাহিদা পোষণ হয় তাহলে আমাকে বলবেন, কিন্তু প্লিজ সেদিনের মতো পশুর মতো আচরণ করবেন না। হঠাৎ মিমির এমন কথা যেন বাকরুদ্ধ হয়ে মিমির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। আমার এমন অবস্থা দেখে মিমি বলল, ভুল তো কিছু বলিনি। আপনাদের মতো জানোয়ার এই ছাড়া কি বা করতে পারে? একটা অসহায় মেয়েকে ধর্ষণ করা ছাড়া। মিমি এসব বলে আমার অনুতপ্তের আগুনটা আর জ্বালিয়ে দিও না প্লিজ। শুনতে বুঝছি খুব খারাপ লাগছে। অন্যায়টা করার আগে মনে ছিল না? ব্যাস, আর সহ্য করতে পারলাম না, বাইরে চলে আসলাম। কারণ সেখানে থাকলে মিমির বলা প্রত্যেকটা কথা আমার বুকে এসে আঘাত করছে। তারপর ভাবতে লাগলাম, হ্যাঁ, আসলেই আমি একটা ধর্ষণকারী। মিমির মতো ভালো একটা মেয়ের লাইফটা এভাবে শেষ করে দিতে পারলাম, এই কথা ভাবতেই নিজেকে শেষ করে দিতে মন চাচ্ছে। দেয়ালের সাথে কয়েকটা আঘাত করতে হাতে রক্ত ঝরতে শুরু করলো। সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। আমি আমার নিজের হাতকে শাস্তি দিয়ে কিছুক্ষণ পর রুমে এই অবস্থায় যেতেই মিমি আমাকে দেখেই বলল, অযথা এসব নাটক না করলেও পারতেন। হাতে রক্ত ঝরালেই যে আপনাকে আপন করে নিব, সেটা আপনার ভুল ধারণা। নিজের কৃতকর্ম শাস্তি দিচ্ছি, জানি তুমি আমাকে কখনো ক্ষমা করবে না। তারপর বলবো, আমি তোমার আশায় চেয়ে রইব। যেদিন তুমি এসে বলবে সকল কিছুর জন্য আমাকে ক্ষমা করে আমাকে স্বামী বলে মেনে নিয়েছো, সেদিনটা পর্যন্ত অপেক্ষায় থাকবো। সেই দিন আর কখনোই আসবে না। আমার দেহে যতদিন আত্মা থাকবে ততদিন আমি আপনাকে ঘৃণাই করে যাব। যেদিন তোমার কাছে হেরে যাব
সেদিন অজানা এক দেশে চলে যাব, সেখানে আর কেউ ফিরে আসে না। ঘুমাবো এখন, আপনি প্লিজ চুপ করেন, ভালো লাগছে না। এই বলে মিমি ঘুমিয়ে পড়ল। আজ মিমির দিকে তাকাতে পারছি না, শুধু তার সাথে অন্যায় করার কথাটা বারবার মনে পড়ছে। জানি না মিমি আমাকে আদৌ ক্ষমা করবে কিনা, কিন্তু আমার দীর্ঘ বিশ্বাস সে আমাকে ক্ষমা করে স্বামী বলে মেনে নেবে। তারপর সোফায় ঘুমাতে চলে গেলাম। কিছুক্ষণ পর এমনিতেই চোখটা লেগে আসলো। ব্যাস, ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। সকালে কারো চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে লক্ষ্য করলাম মিমি জোরে জোরে কান্না করছে। তার এই অবস্থা দেখে মিমিকে বললাম, কি হলো, কান্না করছো কেন? চুপ, এখন ভালো মানুষগিরি দেখাতে আসছিস? রাতে আমাকে মারার হুকুম দিয়েছিস, সে কথা কি ভুলে গেলি? এই বলে মিমি আরো জোরে জোরে কান্না করতে লাগলো। ব্যাস, মিমির কান্না শুনে বাড়ির সবাই রুমে আসলো। আর প্রথমেই ভাইয়া মিমিকে জিজ্ঞেস করলো, মিমি, রনি কি তোমাকে কিছু বলেছে? ভাইয়া শুধু বলে নাই, সাথে আমাকে শেষ করার কথাও বলেছে। যদি আমি এই বাড়ি না ছাড়ি তাহলে আমাকে নাকি মেরে ফেলবে, এই ভয় ও রাতে আমাকে দেখিয়েছে। এই বলে মিমি কান্নায় ভেঙে পড়লো। হঠাৎ মিমির এমন কথায় ভাইয়া প্রচণ্ড রেগে বলল, কিরে মিমি যা বললো সত্যি তো? এই বলে প্রচণ্ড রেগে ভাইয়া আমার দিকে আসতে লাগলো। ভাইয়া, মিমি এসব মিথ্যা কথা বলছে। মিমি, তুমি শুধু শুধু। এই কথা বলতেই ভাইয়া সজোরে 2টা থাপ্পড় গালে বসিয়ে দিল। আমি তো অবাক হয়ে মিমির দিকে তাকিয়ে আছি আর ভাবছি মিমি তাহলে আমাকে সাত সকালে মিথ্যে কথা বলে ভাইয়ের কাছে মার খাওয়ালো। মাথা নিচু করে এসব ভাবতেই ভাইয়া বলে উঠলো, আজ থেকে এ আমার ভাই না। সব সময় তোর ভালো চেয়েছি, কিন্তু তুই যে এতটা বাজে হবি তা আমার জানা ছিল না। এর মধ্যে আপু বলে উঠলো, দেখছো তো ভাইয়া, আজ মিমিকে মারার হুকুম দিয়েছে। কাল যদি সত্যি সত্যি মিমিকে মেরে ফেলে তার কোনো বিশ্বাস নেই। তাছাড়া এই জানোয়ারের দ্বারা সব কিছুই সম্ভব। ভাইয়ের আপুর কথাতে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, কান্নায় ভেঙে পড়লাম। মিমির মিথ্যে কথাতে আমাকে এতটা অবিশ্বাস করবে তা আমার জানা ছিল না। তারপর মিমি বলে উঠলো, তানজিল আপু, আমাকে প্লিজ এই জানোয়ারটার হাত থেকে বাঁচান। এই রুমে একসাথে থাকলে নিশ্চিত কোনো অঘটন ঘটে ফেলতে পারে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আজ থেকে তুমি আমার সাথে থাকবে। এর মধ্যে মার ভাবি আসলো। মা ভাইয়াকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকাতেই ভাইয়া সম্পূর্ণ ঘটনা বলল। মা শুনে আমাকে বলতে লাগলো, আর কত এই পরিবারে অশান্তি সৃষ্টি করবি বলতো? কি হলো, জবাব দে না। আর পারছি না। হে আল্লাহ, এক হয়তো আমাকে এই সংসার থেকে উঠাই নাও, না হয়তো এই আপদটাকে উঠাই নাও। আল্লাহ কেন তোমাকে উঠাতে যাবে? একটু আগে বললে না আপদটাকে উঠায় নিতে? তাই হবে মা। আমি যতটুক শুনেছি, মা যদি তার সন্তানকে দোয়া করে সেটা নাকি খুব দ্রুত কাজ হয়ে যায়। আজ তুমি যে আমার মা হয়ে যে দোয়াটা আমাকে করলে, আশা করছি একদিন ঠিকই পূরণ হবে। এই বলে বাহিরে চলে আসলাম। বাহিরে নির্জন জায়গায় বসে ভাবতে লাগলাম, মিমি সাত সকালে ভাইকে মিথ্যে কথা বলে আমাকে মার খাওয়ালো। হয়তো তার সাথে তার করা অন্যায়ের জন্য প্রতিশোধ নিচ্ছে। যদি মিমি আমার সাথে এইভাবে প্রতিশোধ নিয়ে ভালো থাকতে পারে, সেটা তার বাধা দিব না। হাজার হোক, প্রথম তো দোষ আমারই ছিল। মিমি তো আমাকে কম ভালোবাসেনি। আমি নই আমার করা ভুলের মাসুল দিয়ে যাব। যেদিন সত্যিই মিমি কিংবা আমার পরিবারের কাছে হেরে যাব, সেদিন না হয় না ফেরার দেশে চলে যাব। এসব ভেবে দুপুরে বাড়িতে গেলাম। রুমে প্রবেশ করতে মিমি বলে উঠল, বলছিলাম না, আপনার শাস্তির এখনো অনেক বাকি। এই কাজটা না করলেও পারতে। এমনিতে ভাই আপু আমাকে দেখতে পারে না, আর আজ যা ঘটালে। কেবল তো শুরু। কি ভেবেছেন আমি আপনাকে এমনি ছেড়ে দিব? অসম্ভব, কখনো না। আমি যতটুকু কেঁদেছি তার থেকে দ্বিগুণ আপনাকে কাঁদতে হবে। কেবল আপনার পরিবার থেকে আলাদা করলাম মাত্র, পরে না বুঝতে পারবেন কি ঘটে। একটাবার ভালো হওয়ার সুযোগটা দিয়েই দেখো। অসম্ভব, কখনো না। তাহলে কি করতে চাই? আমার সাথে করা অন্যায়ের সঠিক বিচার করতে চাই। বিচারটা কি আমাকে শেষ করলে সমাধান হবে? এত সহজে মরলে তো হবে না। তার আগে আপনার ভুলের মাসুল দিতে হবে, তারপর না হয় মরলে মরবেন। আমি মরলেও তোমার কিছু যায় আসে না। এতটা ঘৃণা করো আমাকে? তার থেকেও বেশি। আল্লাহর কাছে প্রার্থনা করো যেন খুব শীঘ্রই আমার করা পাপের ফলটা দিয়ে দেয়। এই বলে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হতেই দেখি ভাই আমার রুমে আসছে। যেই আমি কথা বলতে যাব, আমার কথা থামিয়ে ভাই আগে বলতে লাগলো, মিমি, জি ভাইয়া। আজ থেকে তুমি তানজিলার সাথে থাকবে। বলা তো যায় না কখন কি ঘটে যায়। তাছাড়া আমি তো বাড়ি থাকি না, বুঝতেই তো পারছো কি বলতে যাচ্ছি। ভাইয়ার এমন কথা অনেকটাই অবাক হয়ে গেলাম। ভাইয়া বলছে কখন কি অঘটন ঘটে যেতে পারে। না, আমাকে জিজ্ঞেস করতেই হবে। ভাইয়া, তুমি কি অঘটন ঘটে যেতে পারে বললে? সব অঘটনের মূল তো তুই।
আর এখন কিছু বুঝছিস না, তাই না? আমি কেন অঘটন ঘটাতে যাব? এত কথা আমি বলতে পারবো না, অফিসে যেতে হবে। এই বলে ভাইয়া অফিসে চলে গেল। ব্যাস, মিমির প্রতি রাগ উঠে গেল। তখন তাকে রাগ দৃষ্টিতে জিজ্ঞেস করলাম, তুমি আমার পরিবারকে কি বুঝিয়েছো? যেটা বললে কাজ হয়ে যাবে সেটাই বলছি। পরিবারে অশান্তির সৃষ্টি করে কি মজা পাচ্ছ? আপনার জন্য যেমনটা আমার পরিবার অশান্তিতে ভুগেছে, তেমনি আমি এই পরিবারে অশান্তিতে পরিণত করে আপনাকে বোঝাবো একটু হ্যাপি ফ্যামিলিতে অশান্তির কালো ছায়া পড়লে কেমন লাগে। ভেবেছিলাম নিজেকে শেষ করে ফেলবো, কিন্তু যখন জানলাম আপনার সাথে আরেকটা জীবন গড়ে উঠেছে আমার সাথে, তখন আমার নেওয়ার সিদ্ধান্ত পাল্টে ফেললাম। সাধারণ একটা পশুর জন্য তো দুইটা জীবন নষ্ট করতে পারে না। যা হবার তা তো হয়ে গেছে। সেটা নিয়ে পড়ে থাকলে সমস্যার সমাধান মিলবে না, বরং আরো ঝামেলা সৃষ্টি হবে। আমিও তো চাই সেই অশান্তি সৃষ্টি করতে। এভাবেই কিছুদিন কেটে গেল। প্রতিটা দিন কোনো না কোনো বিষয় নিয়ে মিমি আমার সাথে ঝগড়া বাঁধত। যদিও মিমিকে কিছু বলতাম না, সেই একবারই আমার সাথে ঝগড়া সৃষ্টি করত। আমাদের রোজ রোজ এই ঝগড়াতে আমার পরিবার একদম অতিষ্ঠ হয়েছিল, আর সম্পূর্ণ দোষ আসে আমার উপর। আমি নাকি এসবের মূল। তো একদিন রাতে ফেসবুক করছিলাম, হঠাৎ মিমি রুমে আসলো আর বলতে লাগলো, আজ থেকে আমি আর কোনো ঝগড়া বাঁধবো না। হঠাৎ মিমির এমন কথায় এতটা খুশি হয়েছিলাম যে বলে বোঝাতে পারবো না। কারণ আমিও মিমিকে ভালোবেসে ফেলেছিলাম, আর তাকে নিয়ে আমার হাজারো স্বপ্ন বুনতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর হবার নয়। তো চলুন এবার গল্পে আসি। হঠাৎ সিদ্ধান্ত চেঞ্জ করলে যে? ভাবলাম আর কতদিন তোমাকে কষ্ট দিব, তাছাড়া তুমি তো এখন আমার স্বামী। তোমাকে কষ্ট দিলে তো আমিও ভালো থাকতে পারবো না। তাহলে আমাকে ক্ষমা করে দিয়েছো? হ্যাঁ। মিমি মাথা নিচু করে বলতেই খুব শক্ত করে মিমিকে জড়িয়ে ধরলাম আর বলতে লাগলাম, এখন থেকে আমাদের পরিবার আর কোনো অশান্তি ঢুকবে না। আমরা এই পরিবারকে আরো শান্তিতে ভরপুর করে দিব। হ্যাঁ, শান্তিতে ভরপুর করে দিব। রাতে যখন ঘুমোতে যাব তখন মিমিকে বললাম, মিমি অনেক রাত হয়েছে, ঘুমোতে যাও। না, আমার স্বামীকে রেখে অন্য রুমে ঘুমাতে যাব না। তাহলে? তোমার এখানেই থাকবো। ওকে, নো প্রবলেম। কিছুক্ষণ পর, মিমি তুমি কি সত্যি আমাকে ক্ষমা করে দিয়েছো? কেন বিশ্বাস হচ্ছে না? এই বলে মিমি আমার কপালে কিস করলো। তোমার সাথে অন্যায়টা করে আমি অনেক অনুতপ্তে ভুগেছি। শুধু ভেবেছি কখন মিমি আমাকে ক্ষমা করে আপন করে নিবে, এই আশায় প্রহর গুনছি। আজ তার অবসান ঘটেছে। আমিও তোমাকে খুব মিস করছি। আমাদের মাঝে যে নতুন অতিথি আসছে তাকে নিয়ে আমরা নতুন করে সংসার করব। মিমি ঘুমিয়ে গেলে নাকি? না, ঘুমাইনি। বলো। কি বললাম শুনেছো তো? সেটা আর হবে না। কি হবে না? মিমি কি যেন আস্তে করে বলল, সেটা জানার জন্য জিজ্ঞেস করলাম। না, তেমন কিছু না, ঘুমিয়ে পড়ো। তো কোনো কিছু না ভেবে আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে কারো কান্নার আওয়াজে ঘুম ভেঙে গেল। তো ঘুম থেকে উঠে লক্ষ্য করলাম মিমির শরীরে বিভিন্ন জায়গায় কাটা, মনে হয় তো ব্লেড দিয়ে তার শরীর কাটা, আর অনেক রক্তও পড়ছে। তার এমন অবস্থা দেখে ঘাবড়ে গিয়ে বললাম, মিমি তোমার এই অবস্থা কি করে হলো? কেন? আমি নিজেই এই অবস্থা করেছি। কিন্তু কেন পাগলের মতো নিজের শরীর কাটতে গেলে? ছোট একটা নাটক করার জন্য। নাটক মানে? এবার দেখ তোকে কেমনে শায়েস্তা করি। এই বলে মিমি সেদিনের মতো কান্না করতে লাগলো। ব্যাস, তার কান্নাতে সবাই রুমে এসে ভিড় করলো। আর তার এই কাটা ছেঁড়া থেকে রক্ত পড়ছে সেটা দেখে ঘাবড়ে গিয়ে প্রথমে আপু বলতে লাগলো, ভাইয়া বলেছিলাম না এই জানোয়ারটার দ্বারা সব সম্ভব। কিভাবে মেয়েটার শরীরটা কেটেছে দেখছো তো? আর সত্যিই ভাবতে ঘৃণা হচ্ছে, এ আমার ছোট ভাই। আপু বিশ্বাস করো, মিমিকে আমি কিছুই করিনি। মিমি নিজের শরীর কেটে আমাকে ফাঁসাচ্ছে। চুপ, তোকে আর বলতে হবে না, আমরা যা বুঝার বুঝে গেছি। ভাইয়া তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? এই জানোয়ারটাকে শায়েস্তা করো, নয়তো সে আরো বড় কিছু করতে পারে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আজ যদি তার সঠিক বিচার না করি তাহলে সত্যি কোনো অঘটন ঘটাতে পারে। এই বলে ভাইয়া বেল্ট খুলে উল্টাপাল্টা মারতে লাগলো, আর আমি পাথরের মতো দাঁড়িয়ে থেকে মারগুলো সহ্য করছি। এক পর্যায়ে ভাইয়া মারা বাদ দিয়ে বলতে লাগলো, আজ থেকে এ বাড়ির খাওয়া দাওয়া সব কিছু ওর জন্য বন্ধ। তাছাড়া আমি কোনো অমানুষকে আমার টাকা পয়সা দিয়ে ভার বহন করতে পারবো না। সে নিজে কিভাবে চলবে সেটা তার ব্যাপার। তার ভালোই চেয়েছিলাম, কিন্তু সে ভালো হওয়ার নয়। ভাই বলে রাগে গজ গজ করতে করতে চলে গেল। ভাইয়ের মারগুলো যতটা না লেগেছে তার থেকে তার বলা প্রত্যেকটা কথা আমার বুকে বাজছে, আর চোখ দিয়ে অঝরে জল পড়ছে, কিন্তু শব্দ হচ্ছে না। ছোট থেকে বড় হয়েছে, কোনোদিন ভাই একটা থাপ্পড়ও মারেনি। আজ মিমির মিথ্যে অভিনয়ে হার
মেনে গেল। তারপর লক্ষ্য করলাম ভাবি মিমিকে নিয়ে যাচ্ছে, আর মিমি আমার দিকে কেমন বিশ্ব জয় করার মতো একটা মুচকি হাসি দিয়ে ভাবির সাথে চলে গেল। আপু সবার শেষে আমাকে কি জানি বলতে চেয়েও বলতে পারলো না। যেই দরজায় পা রাখতে যাব, এমন সময় হুট করে আপু পা জড়িয়ে কান্না করে বলতে লাগলাম, আপুরে বিশ্বাস কর, আমি মিমিকে কিছুই করিনি, তাছাড়া ভালো হওয়ার জন্য প্রতিজ্ঞা করেছি। পা ছাড়, তোকে আমার ছোট ভাই বলে স্বীকার করতে ঘৃণা হচ্ছে। একটা মেয়েকে তুই আর কত কষ্ট দিতে পারিস বলতো? আমি বানছি আগে যেটা করেছি সেটা অনেক বড় ভুল হয়ে গেছে, কিন্তু বিশ্বাস কর মিমির শরীরে যে ব্লেড দিয়ে হয়েছে সেগুলো নিজেই কেটে আমাকে ফাঁসাচ্ছে। তুই আমার পা ছাড় তো। অনেক মিথ্যা কথা বলেছিস। আর না, তাছাড়া নিজের শরীর কেউ এভাবে কাটে না যেভাবে তুই মিমির শরীর কেটেছিস। আর তোর কথাতে কেউ বিশ্বাস করবে না। আপু ভাইয়াকে বলে আমার উপর রাগটা ভাঙিয়ে দিস, ভাইয়া ছাড়া আমি যে অচল। এটার জন্য এতক্ষণ আমার পা ধরেছিলি, সেটা আর হচ্ছে না। তাছাড়া তোর পক্ষ নিলে একটা ধর্ষণকারী শাস্তি থেকে বেঁচে যাবে। আর আমি চাই না একটা ধর্ষণকারী বেঁচে যাক, সে হোক আমার আপন ছোট ভাই। আপু অন্যদিকে তাকিয়ে কথাগুলো বলল, আপু তোরা আমাকে এইভাবে অবহেলা করতে শুরু করবি সেটা আমার জানা ছিল না। খারাপ মানুষকে সবাই অবহেলাই করে। আপু এই বলে চলে গেল। এদিকে আমি ভাবতে লাগলাম, শুধু একটা ভুলের জন্য আমার লাইফটা এলোমেলো হয়ে গেল। ব্যাস এইভাবেই একটা মাস চলে গেল। আর এই কদিনে আমার বাড়ি থেকে একবারে খাবার বন্ধ করে ফেলেছে। একবারও কেউ খোঁজ খবর নেয়নি কী খেলাম না খেলাম, সবাই সমানভাবে অবহেলা করতে শুরু করেছে। আর এদিকে বন্ধুদের কাছে ধার দেনা করে চলছি। তো একদিন বাহিরে বের হতে যাব, এমন সময় ভাইয়া ভাবি মা আপু মিমি তারা সবাই টেবিলে বসে খাচ্ছে আর গল্প করছে। কাল তানজিলাকে পাত্রপক্ষ দেখতে আসবে। তোমরা সবাই তানজিলাকে আর এই বাসাটা গোছগাছ করে রেখো। ভাইয়া, আপনি কোনো টেনশন করিয়েন না, আমি আর ভাবি মিলি সব কিছু সামলে নেব। আচ্ছা ঠিক আছে। তাদের কথায় তখন দাঁড়িয়ে থেকে সব শুনলাম, কিছু বললাম না, বাইরে চলে আসলাম। আজ শুধু একটা কথা ভেবে খারাপ লাগছে, বড় আপুকে পাত্রপক্ষ দেখতে আসবে অথচ আমাকে কিছুই জানানোর প্রয়োজন বোধ মনে করলো না। তাদের কথা তখন দাঁড়িয়ে থেকে সব শুনলাম, কিছু বললাম না, বাইরে চলে আসলাম। আজ শুধু একটা কথা ভেবে খারাপ লাগছে, বড় আপুকে পাত্রপক্ষ দেখতে আসবে অথচ আমাকে কিছুই জানানোর প্রয়োজন বোধ মনে করলো না। মনে করি বা কী হবে, তারা কেউ তো আর আমার সাথে কথা বলে না। ব্যাস দেখতে দেখতে আপুর বিয়ের সব কিছু ঠিক হয়ে গেল। সামনের সপ্তাহে তার বিয়ে, ছেলে ইঞ্জিনিয়ার, পরিবার ব্যাকগ্রাউন্ডও ভালোই জানলাম। এর মধ্যে আমার কথা তারা ভুলেই গেছে। আপুর বিয়ে নেই অথচ সবাই মেতে আছে, কিন্তু আমি সেই আগের মতোই আছি। কেউ একবার জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ মনে করলো না। আজ আপুর বিয়ে হচ্ছে অথচ আমাকে জানানোর কেউ প্রয়োজন বোধ মনে করলো না। আমি আমার মতো বাড়িতে ফিরলাম রাত 10টায়। এতক্ষণে হয়তো বিয়ের সব ধুমধাম শেষ। দরজায় পা রাখতে লক্ষ্য করলাম মা কান্না করছে। আপু বাড়িতে নেই। তাহলে কি আপু সত্যি আমাকে কিছু না জানিয়ে চলে গেল? আজ খুব জানতে ইচ্ছে করছে, মানুষের মাঝে কি ভুল ত্রুটি হতে পারে না, এ বলে এতটা অবহেলা করতেই হয়? না, আজকের পর থেকে আর কখনোই বাড়ির কারোর সাথে কথা বলবো না, আমি আমার মতোই থাকবো। এভাবে তাদের কিছু না বলে পাশ কেটে আমার রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর কেউ একজন আমার দরজায় নক করলো। সেটা দেখার জন্য দরজা খুলে দেখতে অবাক হয়ে বলতে লাগলাম, ভাবি আপনি এতদিন পর আমার রুমে আসলেন যে? না মানে তোমার ভাই আমাকে পাঠিয়েছে। কেন? কাল তোমার তানজিলা আপুকে আনতে যাওয়া লাগবে, সেটা জানানোর জন্যই বললো আর কি। ভাবির কথা শুনে কিছুটা পাগলের মতো হেসে দিলাম। হাসছো যে? ভাবি সব আয়োজনই তো আমাকে ছাড়াই করেছে, আমাকে জানানোর প্রয়োজন বোধ মনে করেনি। আর আপু আজ চলে গেল অথচ আমাকে কিছুই বলে গেল না। তাহলে নীললজ্জের মতো সেই বিয়েতে আমাকে যেতে হবে? আপনি বরং ভাইয়াকে গিয়ে বলুন আমাকে ছাড়াই যেন বাকি অনুষ্ঠানটা শেষ করে দেয়। ভাবি আমার কথা শুনে দ্বিতীয় কোনো কথা বলেনি, চলে গেল। দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে দরজায় কে জানি ধাক্কাতে লাগলো। দরজা খুলে দেখি ভাবি। তখন তাকে বললাম, ভাবি কিছু বলবেন? না মানে তোমার ভাইয়া ডেকেছে। তাকে গিয়ে বলেন আমার কাজ আছে, যেতে পারবো না। এই বলে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। এখন হয়তো ভাইয়া বুঝতে পারছে আমাকে ছাড়া এই অনুষ্ঠানটা করা তার ভুল হয়েছে, এর জন্য এখন আমাকে ডাকছে। তারপর আর কিছুক্ষণ ঘুমিয়ে 10টার দিকে ফ্রেশ হয়ে বের হবো, এমন সময় মা ডাক দিল। সেই 4 মাস পর তো শুনেও না শোনার ভান করে চলে যেতে ধরছি, দেখে আবারও ডাক দিল। তখন তার ডাকে সাড়া দিলাম। মা কিছু বলবা? কোথায় যাচ্ছিস? বাইরে একটু ঘুরতে। তোর আপুকে আনতে যাবি না? আবার না গেলেও চলবে, তাছাড়া ভাইয়া ভাবি মিমি তারা তো আছেই, তাদেরকে পাঠিয়ে দাও। তুই গেলে একটু ভালো হতো। না মা, ওখানে গেলে আবার আর এক ঝামেলা হবে, যেটার কারণে তোমরা আমাকে কিছুই বলো না। তোমরা বরং আপুকে আনতে চলে যাও,
আমার সেখানে না গেলেও চলবে, এই বলে বাইরে চলে আসলাম। এভাবে কিছুদিন আরও কেটে গেল। এখন ভাবতে লাগলাম আর কতদিন বন্ধুদের কাছে ধার দেনা করে চলবো। না, আমাকে একটা চাকরির ব্যবস্থা করতে হবে। যেই ভাবো সেই কাজ। তো কিছুদিন ঘোরাঘুরি পড়ার পর ভাগ্যক্রমে পেয়েও গেলাম এক বড় ভাইয়ের মাধ্যমে, পেয়েও গেলাম একটা চাকরি। ব্যাস, এখন আমার দিনকাল ভালোই যাচ্ছে। সকালে অফিসে যাচ্ছি আর রাতে ফিরছি। নিজেকে যতটা পারছি ব্যস্ততার মাঝে ডুবিয়ে রাখছি। এতে বাড়ির কারোর সাথে প্রায় দেখাই হয় না। আর এদিকে মিমির শরীরে পরিবর্তন আসতে শুরু করেছে। তার সাথে অবশ্য কথা হয় না আজ প্রায় 4 মাস ধরে। আমিও আর আগ বাড়িয়ে কথা বলি না। অনেক তো চেষ্টা করেছি মিমিকে নিয়ে সুখে শান্তিতে থাকতে, কিন্তু সেটার বিপরীত হয় দেখে আর কোনো চেষ্টা করে দেখিনি। এভাবে কাটিয়ে দিলাম 4টা মাস। এখন অবশ্য বাড়ি থেকে সবাই আগের মতো ফ্রি হতে যাচ্ছে, কিন্তু আমি সে আগের মতো ফ্রি হতে পারছি না। কিছুদিন আগের কথা তো রাতে অফিসের সকল কিছু ঝামেলা চোখে বাড়িতে ফিরলাম। বাড়িতে এসে লক্ষ্য করলাম ভাইয়া ভাবি, আপুর হাজব্যান্ড, মা, তারা সবাই একসাথে টেবিলে বসে খাচ্ছে। শুধু মিমি সেখানে নেই। তো আমি যাওয়াতে আপুর হাজব্যান্ড বলে উঠলো, এই যে ভাইয়া বসো, আজ একসাথে ডিনারটা করে নেই। না ভাইয়া, আমি খেয়ে এসেছি। আরে বস না, আজ নয় একসাথে খাওয়া যাক, তাছাড়া শুভ আজ বাড়িতে আসছে। সরি ভাইয়া, তোমরাই খাও, আমি খেয়ে এসেছি। এই বলে আমি আমার রুমে প্রবেশ করতে লক্ষ্য করলাম মিমি আমার রুমটা গোছগাছ করে দিচ্ছে। সেটা দেখে অনেকটাই অবাক হয়ে গেলাম যে মিমি আমার সাথে কথাই বলতো না, সে আজ আমার রুমে গোছগাছ করে দিচ্ছে। এই দৃশ্য দেখেও না দেখার ভান করে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের করলাম, তখনও লক্ষ্য করলাম মিমি বসে আছে, কোনো কথা না বলে অন্যদিকে তাকিয়ে আছি। মিমিও বুঝতে পারছে তার কথা বলার মুড নেই। আমার এমন অবস্থা দেখে মিমি আগ বাড়িয়ে বলতে লাগলো, কেমন আছো? মিমির কাছ থেকে কেমন আছো কথা শুনে কেমনে জানি মনের মধ্যে আগুন জ্বলে উঠল। তখন তার কথার উত্তর না দিয়ে রুম থেকে বের হতে যাবো এমন সময় মিমি আমার পথ আটকে বলল, কি হলো, কিছু বললে না যে? সরি, আসলে প্রতিশোধের ছলে তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি। এখন আমারও খারাপ লাগছে তোমার এই অবস্থা দেখে। আমি জানি তুমি আমার সাথে কথা বলতে চাচ্ছ না, কিন্তু এভাবে চললে তো আর হবে না। আমাদের সকল কিছু ভুলে চলো নতুন করে সংসার গড়ে তুলি। এখান থেকে গেলে খুব খুশি হব। মিমির বলা প্রত্যেকটা কথা এখন বিরক্ত লাগছে দেখে তাকে চলে যেতে বললাম। যেটা বললাম সেটা কি সম্ভব না? এখান থেকে যেতে বলেছি কিন্তু। ব্যাস, আমার রেগে যাওয়া দেখে মিমি আর দ্বিতীয় কোনো কথা না বলে চলে গেল। আজ শুধু আমার পরিবারের কাণ্ড দেখে অবাক হচ্ছি। দীর্ঘ 4 মাস পর এখন সবাই কেমন আগ বাড়িয়ে কথা বলতে আসছে। এখন তারা কথা বললেই কি তাদের সাথে কথা বলতে হবে? কখনোই না। তাছাড়া আমি তো বকাটে খারাপ মানুষ, আমি নই তাদের সাথে কথা বলবোই না। আর এই 4 মাসে সবাইকে যথেষ্ট চেনা হয়ে গেছে, কে কেমন আচরণ করেছে। এভাবে রাতের ঘুমটা শুধু পাড়ি দিলাম। আজ কেন জানি ঘুমটা সকালেই ভেঙেছে, তাই কোনো কিছু না ভেবে ছাদে চলে গেলাম। ছাদে পা রাখতেই লক্ষ্য করলাম আপু আর শুভ ভাইয়া তারা কথা বলছে। তাদেরকে দেখে যেই নিচে নামতে যাব এমন সময় আপু পেছন থেকে ডাক দিল, এই রনি, কই যাস? এদিকে আয়, তোর ভাইয়ার সাথে পরিচয় হয়ে যা। না থাক, পরিচয় হবার দরকার নেই, আমি এনাকে আগে থেকেই চিনি। মিথ্যে বলে ছাদ থেকে চলে আসলাম। যখন বিয়েটা হলো তখন একবারও ডাকতো না, এখন বলছে পরিচয় হয়ে যেতে। কাটা ঘায়ে লবণের ছিটা। ব্যাস, রুমে এসে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে যাচ্ছি তো লক্ষ্য করলাম সবাই টেবিলে বসে খাচ্ছে। এটা নতুন কোনো বিষয় না, গত 4 মাস ধরে এই দৃশ্য দেখে আসছি। তো আমি আমার মতো করে বের হয়ে যেতে যাচ্ছি, হঠাৎ ভাইয়া বলে উঠল, কিরে, সকালেই বের হচ্ছিস? হ্যাঁ ভাইয়া, একটু বের হতে হচ্ছে। সবাই যখন খাচ্ছি তো খেয়ে তারপর যা। সরি ভাইয়া, তোমার টাকায় কেন অমানুষকে খাওয়াবা? তাছাড়া সেই অমানুষটা এখন চাকরিজীবী হয়ে গেছে, আর তার ভার বহন খরচ সে এখন নিজে চালাতে পারে। তোমাদেরকে সে নিয়ে না ভাবলেও চলবে। এই বলে অফিসে চলে গেলাম। হয়তো আমার এমন কথা তাদেরকে বলা উচিত হয়নি, কিন্তু এই 4টা মাসে আমার খাওয়া দাওয়ার খোঁজ খবর নেওয়াই বাদ দিয়েছিল। তখন তার আমাকে একবারও বলেনি আজ আমি চাকরি করছি, সব কিছুতেই ভালো চলছি। এখন বললেই কি তাদের কথা আমাকে শুনতে হবে? কখনো না। এখন যেমন চলছি সারা জীবন এমনই চলবো, কাউকে লাগবে না আমার। অফিসে বসে এসব আনমনে ভাবছি। এর মধ্যে জুবায়ের অফিসের কলিগ এসে বলে উঠল, হাই বড়ো, কিছু ভাবছেন? না তেমন কিছু না। একটা হেল্প করতে পারবেন? কি হেল্প লাগবে বলুন? আজ আমার গার্লফ্রেন্ডের সাথে ডেটে যাওয়ার কথা ছিল, যদি আপনি এদিকে একটু ম্যানেজ করতেন তাহলে খুব ভালো হতো। তবে যাই করেন বেশিক্ষণ লেট করা যাবে না, তাহলে কিন্তু বসের কাছে ধরা খেয়ে যাব, বুঝতেই তো পারছেন। টেনশন করার কোনো কারণ নেই, 1 ঘন্টা শুধু অতিবাহিত করব, এর বেশিক্ষণ থাকবো না। ঠিক আছে, এবার আপনি যেতে পারেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। স্বাগতম। ব্যাস, এই বলে জুবায়ের চলে গেল। আর হঠাৎ করে অচেনা নাম্বার থেকে ফোন আসলো। তারপর কোনো ভনিতা না করে
ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে বলে উঠল, আপনি কি রনি বলছেন? কে আপনি? আপনার স্ত্রী। আপনার মাথায় মনে হয় প্রবলেম আছে। আজই প্রথম ফোনে কথা বলছেন আর আমাকে স্বামী বানিয়ে ফেলেছেন। আমি কোনো মিথ্যা কথা বলিনি। দেখেন, ফাজলামো করার মতো সময় আমার নেই, রাখি বাই। ফোনটা কাটবেন না প্লিজ। ফাজলামো করার ইচ্ছে থাকলে অন্য কারোর সাথে করেন, আমাকে কেন বিরক্ত করছেন? দুপুরে খেয়েছো? আপনি জানতে চাচ্ছেন আমি খেয়েছি কিনা? জানতে চাচ্ছি। কি আজব, পৃথিবী আপনজনরাই কখনো ফোন দিয়ে জিজ্ঞেস করে না খেয়েছি কিনা, আর আপনি আজই প্রথম ফোন দিয়ে জিজ্ঞেস করছেন দুপুরে খেয়েছি কিনা। খুব অদ্ভুত এই দুনিয়া। এই কথা বলতেই উপাস থেকে কান্না করার আওয়াজ ভেসে আসছে। শুনে তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি কান্না করছেন? অনেক ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিও প্লিজ। হঠাৎ অচেনা মেয়ে কান্না করে বলাতে কেমনে জানি মনের মধ্যে সন্দেহ কাজ করলো। তা আবার জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি কে বলুন তো, কান্না করে আমার কাছে ক্ষমা চাচ্ছেন? আমি মিমি। হঠাৎ মিমির নাম শুনে নিমিষেই রাগ উঠে গেল। তখন তাকে বললাম, তুমি তাহলে এতক্ষণ অচেনা মেয়ের কণ্ঠ ধরে কথা বলছিলে? প্লিজ ফোনটা রেখো না। আমি জানতাম প্রথমে পরিচয় দিলে তুমি আমার সাথে কথা বলতে না, এর জন্য অচেনা মেয়ের কণ্ঠ ধরে কথা বলছিলাম। তো আমাকে ফোন দেওয়ার মানে কি? তোমাকে পরিবার থেকে আলাদা করে মোটেও ঠিক কাজ করিনি। তাছাড়া তোমার এই অবস্থার জন্য তো আমিই দায়ী। তুমি তো ঠিক কাজই করেছো। হাজার হোক, তোমার সাথে করা অন্যায়ের প্রতিশোধ নিয়েছো। আমার জানা মতে তোমার যথেষ্ট প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। তো এখন কি আরো প্রতিশোধ নিতে চাও? না। তাহলে? তুমি তো আগে অনেক বলেছিলে নতুন করে সংসার গড়ে তুলতে, কিন্তু আমি শুনিনি। আজ আমি নিজেই বলছি, চলো না অতীত ভুলে নতুন করে আমাদের জীবন স্থাপন করি। কেন একটা ধর্ষণকারী নিয়ে সংসার বাঁধার ইচ্ছে পোষণ করছো? আগে যেমন প্রতিনিয়ত আমাকে অবহেলা করে গেছো, এখন তাই করে যাও। কেননা তেলে আর জলে সেটা কখনো মিশবে না, সেটা যতই চেষ্টা করো। এই বলে ফোনটা কেটে দিলাম। মিমি এখন হয়তো তার ভুল বুঝতে পারছে, কিন্তু সেটা খুব দেরি হয়ে গেছে। এখন শতবার বললেও মিমি সেই সুযোগ পাবে না। তার জন্য আমাকে অনেক কষ্টের মাঝে সময় অতিবাহিত করতে হয়েছে, সেটা কখনো ভুলবো না। এভাবেই দিনকাল চলতে লাগলো। আর এদিকে মিমির চেহারাতে মাতৃত্ব রূপ নিয়েছে। মিমি গর্ভবতী অবস্থায় যা লাগে সেটা সে হেনে দেয়, কিন্তু কখনো তার সাথে কথা বলি না। এই নিয়ে মিমি অনেক কান্নাকাটি করতো। মাঝে মধ্যে মনে হয় সব কিছু ভুলে মেনে নেই, কিন্তু আগের তার করা অবহেলার কথাগুলো নিমিষেই মনে পড়ে যায়। আর এখন তার দিকে তাকাতেই মন চায় না। এভাবেই 9টা মাস কেটে গেল। এখন আমি আমার রাগ অভিমান নিয়ে আছি। বাড়ির সবাই এখন আমার সাথে আগ বাড়িয়ে কথা বলে, কিন্তু তাদের কথাতে তেমন একটা পাত্তা দিই না। কিন্তু কেন জানি মার সাথে কথা না বলে থাকতে পারি না, এজন্য মার সাথে একটু কথা বলি। প্রত্যেকটা দিন শুরু হয় মিমির কথা শুনে। সেদিনের ঘটনা, অফিসে যাওয়ার সময়। অফিসে যাচ্ছ? এভাবে আর কতদিন আমার সাথে কথা না বলে থাকবে বলো তো? আমাকে অফিসে যেতে হবে। শুধু অফিস আর অফিস, এদিকে আমি যে ভালো নেই সেটা কি দেখছো না? প্লিজ এভাবে নিশ্চুপ থেকে আর আমাকে কষ্ট দিও না। তুমি আমার কাছে প্রতিশোধ নিতে আসছিলে, আর তোমার প্রতিশোধও নেওয়া হয়ে গেছে। এখন নতুন করে কি বুঝতে চাচ্ছ? সবকিছু ভুলে তোমাকে মেনে নিব? হ্যাঁ, নিলে ক্ষতি কি? ক্ষতি করার কথা বলছো? আমার রঙিন জীবনটা এখন সাদা কালোতে পরিণত হয়েছে শুধুমাত্র তোমার কারণে। আমি শুধু একটা ভুল করেছি, তার বিনিময়ে জেল থেকে শুরু করে নিজের পরিবার পর্যন্ত আমাকে অবহেলা করেছে। সেদিনের কথা আমি ভুলে যাব না, কখনো না। প্রথমে তো তোমাকে কম অনুরোধ করিনি, সবসময় তোমার কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছি আর বলেছি চলো না মিমি, সব কিছু ভুলে নতুন করে সংসার গড়ে তুলি। কিন্তু তুমি আমাকে প্রতিনিয়ত ঘৃণা আর অবহেলা করে গেছো। এছাড়া তুমি তো আমাকে অনেক ভালোবাসতে। একসময় সে কথা ভেবে কি ক্ষমা করে মেনে নিতে পারতে না? ঠিকই পারতে, কিন্তু তোমার মনে প্রতিশোধকে সবসময় প্রাধান্য দিয়ে এসছো। এখন তো তোমার প্রতিশোধ নেওয়া শেষ, এখন কেন বলছো মেনে নিতে? সবকিছুর একটা সীমাবদ্ধতা থাকে, আর সেটা তুমি অতিক্রম করেছো। তাহলে আমাদের সন্তানের কি হবে? মেরে ফেলবো তাকে? আমি কি তোমাকে সে কথা একবারও বলেছি? তাহলে সে আমার কাছেই থাকবে। আমার কি হবে? আগে যেমন আমাকে ঘৃণা আর অবহেলা করে গেছো সেটাই করবে। এটাই কি আমার সমাধান হবে? তাছাড়া এক কাজ করতে পারো। কি? কাগজে কলমে আমরা যেহেতু স্বামী স্ত্রী, তবে কখনো তোমাকে স্ত্রী বলে মেনে নিব না। সেটা হলে তুমি আমার কাছেই থাকতে পারবে। আমার কথা শুনে মিমি কান্না করে বলল, আমি তোমার কথাতে রাজি, তারপরও এইভাবে আর তোমার কাছ থেকে দূরে সরে থাকতে পারবো না। ব্যাস, মিমিকে নিয়ে এক ছাদে নিচে থাকলেও কখনো ভুলেও তার দিকে তাকাই না।
মিমি অনেক চেষ্টা করে আমার মন জয় করার জন্য, কিন্তু তার এসব কাজে কখনো পাত্তে দেই না, এড়িয়ে চলি। আজই তো শুক্রবার, বাড়িতেই থাকতে হচ্ছে। তো ছাদে দাঁড়িয়ে থেকে ফেসবুকিং করছিলাম। হঠাৎ আপু এসে বলতে লাগলো, কিরে কেমন আছিস? ভালো। এই বলে ফোনে আবার মনোযোগ দিতে লাগলাম। আজ কতদিন পর বাড়িতে আসলাম, আমাকে কিছু জিজ্ঞেস করবি না? জিজ্ঞেস করার মতো সময় আমার কাছে নেই। এই বলে আমার রুমে চলে আসলাম। কয়েক মাস পর আপু বাড়িতে আসলো, আর তার সাথে এমন উল্টো বাজে ব্যবহার করে দিলাম। কেন না তার বলা কথাগুলো আমি এখনো ভুলিনি। তো আমি আমার মতো রুমে এসে ফেসবুকিং করছি, এর মধ্যে মা এসে বলতে লাগলো, তানজিলা অনেক দিন পর বাড়িতে আসছে, আর তার সাথে উল্টাপাল্টা কথা সাজিয়ে ফেললি। মার কথা শেষ হয়নি, এর মধ্যে আপু এসে বলল, মা, আমি শুধু তাকেই জিজ্ঞেস করলাম কেমন আছিস। সে বলল ভালো, কিন্তু যে আমার কথা তাকে জিজ্ঞেস করতে বলছি তখন বলে কিনা তার কাছে সময় নেই। এটা কোনো কথা? রনি, তানজিলাকে সরি বল। ও আমার কি হয় যে তাকে আমি সরি বলবো? এই ভুলে গেছিস আমি তোর বড় আপু হই? আমার কোনো বড় আপু নেই, যেটা ছিল সে আমাকে ছোট ভাই বলে অস্বীকার করেছে। ব্যাস, আমার কথা শুনে মা বুঝতে পারলো কেন আমি আপুর সাথে এমন রিয়াক্ট করলাম। মা চলে গেল এবং আপু বুঝতে পারলো কেন তাকে এসব বলছি। তো হঠাৎ আপু বলে উঠল, সরি রে, অতীতের কথাগুলো ভুলে যা। তাছাড়া তুই আমার শ্বশুর বাড়িতে একবারও বেড়াতে গেলি না কেন বলতো? কে বললে তো যেতাম। আমি বলেছি এখন থেকে প্রায় আমাকে দেখতে যাবি। সেটা সম্ভব না। কেন? আগে তো আর বলিসনি। তো কি হয়েছে, এখন থেকে যাবি? না রে আপু, সেখানে আর নির্লজ্জের মতো যাওয়া ঠিক হবে না। তাহলে কি তোর আপুকে দেখতে যাবি না? ঠিক তাই। তাছাড়া তুই তো জানিস আমি একটু জেদি, যেটা বলি সেটাই করে ফেলি। যখন তোর শ্বশুর বাড়িতে যাবো না বলেছি, সেখানে আর যাবোই না। কথাটা শুনে মন খারাপ করিস না। আগে বললে অবশ্যই যেতাম, কিন্তু এখন আর সম্ভব না। আমার কথাগুলো শুনে আপু মন খারাপ করে রুম থেকে বের হয়ে গেল। হয়তো আপু আমার কাছে এমন কথা শুনবে সেটা আশা করেনি। ব্যাস, আমি আমার মতো ফেসবুকিং করতে লাগলাম। হঠাৎ মিমি আমার রুমে এসে মাথা ঘুরে পড়ে যেতে লাগলো। তখন তাকে ইচ্ছে না থাকলেও ধরে ফেললাম। মিমির এমন অবস্থা দেখে কিছুটা ঘাবড়ে গিয়ে মাকে ডাক দিতেই মা এসে দেখেই বলল, বাবা, জলদি মিমিকে হাসপাতালে নিয়ে যেতে হবে। হ্যাঁ মা, আমি গাড়ির ব্যবস্থা করছি। ব্যাস, তারপর মিমিকে হাসপাতালে নেওয়া হলো, আর বাড়ির সবাই হাসপাতালে গিয়ে ভিড় করলো। মিমিকে অ্যাডমিট করিয়ে দিয়ে বেঞ্চে এসে বসে আছি। 1 ঘন্টা পর মা এসে বলতে লাগলো, বাবা, আমি দাদিমা হয়েছি। মা তুমি সত্যি বলছো? মিমি ক্যাবিনে আছে, যা গিয়ে দেখে আয়। মা বলতে দেরি আমার যেতে দেরি করলাম না, সোজা চলে গেলাম। মিমিকে যে কেবিনে রাখা হয়েছে ওখানে যাওয়াতে লক্ষ্য করলাম ভাবি আপু সেই নতুন অতিথির সাথে কথা বলছে। আমি যাওয়াতে আপু বলে উঠলো, এই দেখ তোর ছেলেটা কেমন সুন্দর হয়েছে, একদম তোর মতো। আজকের দিনটা কেমন জানি স্বপ্ন স্বপ্ন লাগছে। তো তাদের কথার কর্ণপাত না করে আমি সেই নতুন অতিথির ছোট ছোট হাত পাগুলো বলতে লাগলাম। কিছুক্ষণ পর মিমি চোখ মেলে প্রথমে আমাকে দেখতে পেয়ে বলে উঠলো, আমার সন্তান কোথায়, দেখাও একটু। মিমির বলাতে আপু গিয়ে সেই ছোট শিশু মিমির কাছে তুলে দিল, আর আমাদের দুজনকে একা রেখে চলে গেল রুমে। আমি আর মিমিই আছি, কিন্তু কিছু বলছি না দেখে মিমি বলে উঠলো, এই সন্তানকে পেয়ে তুমি খুশি হওনি? মিমি কথা বলতে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলাম, মিমি আজ আমি অনেক খুশি, যা তোমাকে বলে বোঝাতে পারবো না। মিমি হয়তো আশা করেনি তাকে জড়িয়ে ধরবো, কেননা তাকে স্ত্রী বলে আগে তো মেনেই নিতাম না। জড়িয়ে ধরবো দূরের কথা, কিন্তু আজ এই খুশির দিনে অতীতে যা ঘটেছে সেটা নিমিষেই ভুলে মিমিকে জড়িয়ে ধরে বললাম, তুমি আমার কাছে কি চাও বলো, আমি সেটা এনে দিব। স্বামীর ভালোবাসা চাই, আর কিছুই আমাকে দিতে হবে না। আমাকে খুব ভালোবাসতে হবে। কি দিবা তো সেই ভালোবাসা? আজ মিমির কথাতে কোনো দ্বিমত পোষণ করলাম না, সোজা বলে দিলাম, অবশ্যই। আর হ্যাঁ, আমার মাথায় হাত রেখে বলতে হবে যে আর কখনো আমাকে এড়িয়ে চলতে পারবে না, সব সময় আমাকে ভালোবাসতে হবে। মিমি কথা বলতেই সেই ছোট শিশু কান্না করে উঠলো। দেখে মিমিকে বললাম, হ্যাঁ হ্যাঁ সব হবে, তার আগে আমার বাবাটাকে চুপ করাও, হয়তো আর তার কান্না সহ্য করতে পারবে না। বাবা ছেলে মিলে তো ভালোই আমাকে জ্বালাতে শুরু করেছো। মিমি এই বলে ছোট শিশুটাকে কান্না চুপ করতে লাগলো। আচ্ছা, আমাদের ছেলের তো নামটাই রাখা হলো না। কি নাম দেওয়া যায়? ঈশান দিলে কেমন? মোটামুটি ভালো। শুধুই মোটামুটি ভালো? না গো, নামটা আসলে অনেক ভালো হয়েছে। আমার অনেক পছন্দ হয়েছে। আমারও খুব পছন্দ হয়েছে। তাহলে আজ থেকে আমার বাবা এটার নাম হবে ঈশান, তুমি কি বলো? হ্যাঁ, তুমি যা বলবে সেটাতে আমি একমত। ব্যাস,
তাদের মধ্যে নতুন অতিথিকে পেয়ে ভুলে গেল সেসব অতীতের চরম অবহেলার কথা। আর সেই অতীত নিয়ে থাকলে কি এসব খুশির দিনটা উদযাপন করতে পারতো? পারতো না। তো চলুন তাদের এই সুখের দিনগুলো কতদিন এভাবে চলতে থাকে দেখা যাক। 1 বছর পর মিমি ঈশান কি ঘুমিয়েছে? হ্যাঁ, কেন? এই নাও, হাতে ঈশানের খেলনা জিনিসগুলো ধরিয়ে দিয়ে। এখন তো দেখছি নিজের ছেলেকেই বেশি ভালোবাসেন, বউকে না। কে বললো শুধু ছেলেকে ভালোবাসি? আমি তো আমার বউকেও অনেক ভালোবাসি। আর এই দুজনেই হলো আমার কলিজা, যাদেরকে ছাড়া 1 সেকেন্ডও থাকতে পারবো না। তোমার এই ভালোবাসাই আমার কাছে অনেক। তো এখন কি আমাকে না খেয়ে রাখবেন না কি খাওয়াবেন? ও সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম, অফিস থেকে আসছো। এই বলে মিমি ছেড়ে যেতে ধরলো। কোথায় যাচ্ছ? মিমিকে আবার জড়িয়ে ধরি। তোমার খাবার রেডি করতে যাচ্ছি। পরে গেলেও হবে, তার আগে আমাকে একটু ভালোবাসা দাও তো। ধ্যাৎ, ফাজিল একটা। এই বলে নিজেকে ছাড়িয়ে নিয়ে তার খাবার রেডি করতে লাগলো। এখন অতীতের সব ঘটনায় প্রায় সে ভুলে গিয়েছে। তাদের মান অভিমানে শুধু ঈশানকে কেন্দ্র করে সবকিছু ভুলে নতুন করে তারা শুরু করেছে। তাদের এই সুখ আদৌ কি সইবে? নিয়তি কি তাদের এই সুখটাকে থাকতে দিবে? তো চলুন গল্পের মূল পয়েন্টে আসি। ভালোই তো যাচ্ছে তাদের ছোট ঈশানকে নিয়ে। পুরো বাড়ি সে একা মাতিয়ে রাখে, সবারই নয়নের মনি হয়েছে সে। এদিকে কিছুদিন আগে ভাবেও একটা কন্যা সন্তান হয়েছে। সব মিলে প্রায় ভালোই চলছিল। একদিন সকালে অফিসে যাওয়ার সময় মিমি আমার ফোনটা কই? খুঁজতে খুঁজতে মিমিকে বললাম, দেখো, ঈশান হয়তো নিয়ে খেলছে। ঈশান বাবা কই তুমি? ঈশানকে খুঁজতে খুঁজতে হঠাৎ লক্ষ্য করলাম মার ওখানে গিয়ে ফোন নিয়ে খেলছে। তো সেখানে গিয়ে বললাম, ঈশান ফোনটা এখন বাবাকে দাও তো দেখি। সরি বাবা, ফোনটা আমার লাগবে, দিতে পারবো না। ফোন দিয়ে তুমি কি করবা? না বাবাই, আমার লাগবে। আচ্ছা ঠিক আছে, এখন থেকে তাহলে এই ফোনটা তোমার। ঈশানকে কোলে নি। এর মধ্যে মিমি এসে বলল, ফোন পেয়েছো? ফোনটা বুঝিয়ে আজ আর নিয়ে যেতে পারবো না। ঈশান, ফোনটা বাবাইকে দিয়ে দাও। বলছি না ফোন আমার লাগবে। থাক, ওকে কিছু বলো না, ফোনটা ওর কাছেই থাক। দিন দিন তুমি ঈশানকে রায় দিয়ে মাথায় তুলছো। আজ নয়, ফোনটা ঈশানের কাছেই থাক। এবার খুশি তো আমার বাবাটা? হ্যাঁ অনেক। আচ্ছা ঠিক, আমার অফিসে যেতে লেট হয়ে যাচ্ছে। মিমি খাবার রেডি আছে তো? হ্যাঁ, আসো। তারপর সকালের খাবার খেয়ে অফিসে রওনা দিলাম। ব্যাস, অফিসে গিয়ে ফুরফুরে মন নিয়ে কাজ করতে লাগলাম। হঠাৎ মাথাটা কেমন চক্কর দিয়ে উঠলো, আর চোখে ঝাপসা দেখতে লাগলাম। কিছুক্ষণ পর সেটা এমনি ঠিক হয়ে গেল। ব্যাস, বেশি একটা গুরুত্ব দিলাম না। আমি আমার মতো অফিসে কাজ করে বাড়িতে ফিরলাম। তবে একটা ব্যাপার খুব ভাবাচ্ছে, অল্পতেই কেমন জানি হাঁপিয়ে যাচ্ছি। বিষয়টা কেমন ঘটকা লাগছে। শুধু একদিন না, ঘটনাটা ঘটেনি, অফিস টাইমে প্রায় হতো। সেটাকে অবশ্য আমি এড়িয়ে যেতাম। এভাবে কিছুদিন যাওয়ার পর অফিস থেকে রাতে বাড়িতে ফিরছি, এমন সময় মাথা ঘুরে রাস্তায় পড়ে গেলাম। চোখটা আস্তে আস্তে বন্ধ হয়ে আসলো। তারপর আর কিছু মনে নেই। যখন চোখটা খুললাম তখন নিজেকে হাসপাতাল আবিষ্কার করলাম। আর লক্ষ্য করলাম পাশে মিমি, মা, ভাইয়া, ভাবি আর আপু দেখছি কান্না করছে। তাদের এই অবস্থা থেকে একটু ঘাবড়ে গিয়ে তাদের সবারই উদ্দেশ্যে বললাম, তোমরা সবাই কান্না করছো কেন? ব্যাস, আমার কথা শুনে তারা সবাই আমার কাছে আসলো আর বলল, বাবা, ডাক্তার মিথ্যা কথা বলছে, তুই খুব শীঘ্রই ভালো হয়ে যাবি। তোমরা কী সব বলছো? আমি তো দিব্যি ভালো আছি, শুধু একটু মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম হয়তো। এই জন্য কান্না করছো কেন? এর মধ্যে আপু বলে উঠল, ছোট, তুই চিন্তা করিস না, মা এমনি বলেছে, তোর কিছু হয়নি। আপু আমার কি হয়েছে বলতো? নয়তো তোরা এভাবে কান্না করছিস কেন? বললাম তো কিছুই হয়নি। মিমি, তুমি ফটোকে দেখে রেখো, আমরা একটু আসছি। এই বলে সবাই বাইরে চলে গেল। তখন মিমিকে বললাম, মিমি আমার কি হয়েছে বলো তো, সবাই কান্না করছে কেন? ব্যাস, এই কথা বলতেই মিমি আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, তোমার কিচ্ছু হয়নি। তাহলে তোমরা সবাই কান্না করছো কেন? কই না তো। ঈশান কই? তাকে তো দেখছি না। তানজিলা আপু কাছে আছে। ও আচ্ছা, তাহলে তাড়াতাড়ি আমাকে বাড়িতে ফেরার ব্যবস্থা করো তো, এখানে ভালো লাগছে না। ডাক্তার বলছে আর 2 দিন তোমাকে এখানে থাকতে হবে। ধুর, ভালো লাগে না এখানে। 2টা দিন তো এমনি কেটে যাবে। ব্যাস, তারপর একটা দিন কোনো মতো কেটে গেল। তারপর বাড়িতে চলে আসলাম। যদিও হাসপাতালে আমাকে থাকতে বলা হয়েছে, কিন্তু ওখানে থাকতে আমার কাছে আনিসি লাগছে দেখে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে লক্ষ্য করলাম সবাই কেমন নীরব হয়ে আছে, আগের মতো কারো মুখে হাসির রেখা নেই। মিমিও কেমন সবসময় আড়ালে কান্না করে। যদি কখনো তাকে জিজ্ঞেস করা হয় কেন কান্না করছো, তখন মিমি সেটা না বলে এগিয়ে যায়। বাড়িতে সবার এমন কান্না দেখে কেমন জানি মনে হতে লাগলো তারা কোনো একটা বিষয় আমার কাছে লুকোচ্ছে। এভাবেই আরও কিছুদিন কেটে গেল। নিজের মধ্যে অনেক পরিবর্তন আসতে লাগলো, যেটা আগে কখনো ছিল না। অফিসে গেলে বেশিক্ষণ কাজ করতে পারি না, অল্পতেই হাঁপিয়ে যাই, মাঝে মধ্যে চোখ আন্ধার দেয়।
সব কিছুতেই কেমন ঝাপসা দেখি, আর মাঝে মধ্যে এমন মাথা ব্যথা উঠে সেটা অসহ্যকর যন্ত্রণা করে। বাড়িতে থেকেও সবাই নীরব হয়ে আছে, কারো মুখে হাসি রেখে নেই। তাদের এই দৃশ্য আমাকে খুব ভাবাতো। কেন তারা এমন নিশ্চুপ হয়ে আছে জানতে খুব ইচ্ছে করতো। শুক্রবারে সাধারণত অফিস বন্ধ থাকে, তো বাড়িতেই থাকতে হয়। আগের মতো আর কোনো আড্ডা নেই বললেই চলে। তো ঈশানের সাথে ফোনে গেম খেলছিলাম। এর মধ্যে ঈশানকে বলে ফেললাম, আচ্ছা বাবা, ধর একদিন আমি হারিয়ে গেলাম কোনো এক অজানা জায়গায়, তখন কি আমাকে খুঁজে বের করতে পারবে? আমার বাবাইকে হারিয়ে যেতে দিবই না, তাহলে খুঁজবো কেন? না, যদি হারিয়ে যায়। এর মধ্যে মিমি আসলো আর ঈশানকে বলল, ঈশান, তোমার খাবার রেডি, চলো খেয়ে নিবে। মাম্মা, হ্যাঁ বলো, শুনছি। দেখো না বাবাই কি বলে। কি বলে তোমার বাবাই? বলে আমাদেরকে ছেড়ে নাকি হারিয়ে যাবে। ছোট ঈশানের কাছ থেকে এমন কথা শুনে মিমি ভীষণ রেগে গিয়ে বলতে লাগলো, তোমার বাবাইকে ছেড়ে দিলে তো সে হারিয়ে যাবে, আর যদি হারিয়ে যেতে মন চায় তাহলে আমাদেরকে সাথে নিয়ে তাকে যেতে হবে। হ্যাঁ, এবার ঠিক আছে, আমিও বাবাইয়ের সাথে হারিয়ে যাব। কি মজা, কি মজা। বাবা, তুমি একটু টেবিলে গিয়ে বসো, আমি এখনই আসছি। মিমির বলাতে ছোট ঈশান টেবিলে গিয়ে বসলো। ব্যাস, মিমি আমাকে বকতে শুরু করে দিল। এই, তোমার কমন সেন্স নেই? ছোট বাচ্চাদের সাথে এসব কি অলক্ষণে কথা বলো? হ্যাঁ, হারিয়ে যাবে মানে কি? আরে তুমি আমার রিয়াক্ট করছো কেন? আমি সত্যি সত্যি তোমাদের ছেড়ে চলে যাব। তাছাড়া কথাটা আমি এমনি ঈশানকে বলেছি। এমনই বলো আর যাই বলো, নেক্সট টাইম যেন আর এমন কথা না শুনি। আমার বউ তো দেখি অনেক রাগ করে ফেলছে। এই বলে মিমকে আলতো করে জড়িয়ে ধরতেই মিমি বলে উঠল, জড়িয়ে ধরলে কেন? ছাড়ো আমাকে। আমার বউটা যে অনেক রাগ করেছে এর জন্য তাকে জড়িয়ে ধরে রাগ ভাঙাচ্ছি। আমার রাগ ভাঙানো লাগবে না। কথাটা তো আমি এমনি বলছি, এতে রাগ করতে হয়? তাহলে বলো কেন? সেটা অবশ্য আমি বলতে চাইনি। ঈশান আমার সাথে একটু দুষ্টুমি করছিল, দেখেই বলছিলাম। কিন্তু তুমি রেগে গেলে কেন? তোমার হারিয়ে যাওয়ার কথা আমার কাছে সহ্য হয় না। রে পাগলি, একদিন তো সবাইকে হারিয়ে যেতে হবে, তখন কি তাকে আটকানো সম্ভব? আমি এত কিছু জানি না, তুমি এগুলো কথা আর বলবে না, এটাই শেষ কথা। ঠিক আছে, আর বলবো না। কিন্তু কিন্তু কি? আমার পাওয়াগুলো এখনো কিন্তু পাইনি। মেবির মিষ্টি ঠোঁটের দিকে ইশারা করে বললাম। দিন দিন বড় হচ্ছ, সেদিকে কি খেয়াল আছে? আমি বড় হলে তুমি কি বড় বুড়ি? ইয়েস, অফকোর্স। অনেক হয়েছে, ছাড়ো তো। ঈশান ওইদিকে খাবারের জন্য বসে আছে, সেখানে যেতে হবে। মিমি নিজেকে ছাড়িয়ে নিল। সরি, আমি ভুলে গিয়েছিলাম। চলো, আমি ঈশানের সাথেই খাবো। হ্যাঁ, তাই চলো। তারপর টেবিলে যেতে ঈশান বলে উঠল, কতক্ষণ ধরে ডাকছি, কোথায় ছিলে তোমরা? বাবা, তোমার খাবারটা রেডি করছিলাম। আজ ভাবছি ঈশানের প্রিয় খাবারটাতে ভাগ বসাবো, যদি ঈশান অনুমতি দেয় তো। ঈশান ভুলেও তোমার বাবাকে খেতে দিবে না। কেন আম্মু? বাবাই, তুমি তাহলে একটু খেও কেমন? ছোট ঈশানের কথা শুনে হেসে বললাম, আচ্ছা ঠিক আছে। বাবাই, তুমি এখানে বসো, আম্মু তুমিও বসো। তারপর ছোট ঈশানকে তার বাবা মা খাইয়ে দিতে লাগলো। ঈশান তাদের এমন অবস্থা দেখে বলল, আমাকে শুধু খাওয়াচ্ছ কেন বাবাই? আমার ঈশান বাবা খেয়েছে মানে আমার খাওয়া হয়ে গেছে। আমি ঈশানকে খাইয়ে দিয়ে। বাবা, একজন খেলে কি আর একজনের পেট ভরে? ছোট ঈশান আমাকে কথাটা জিজ্ঞেস করে। হ্যাঁ, সেটা অবশ্য তার মা বাবার জন্য হয়, অন্য কারণ না, জানো না। যেমনটা আমি তোমাকে খাইয়ে দিয়ে এক প্রশান্তি পাচ্ছি, সেটা হয়তো অন্যরা বুঝতে পারবে না। এই যে, তোমাদের বাবা ছেলের গল্প শেষ হয়েছে? খাওয়া তো প্রায় শেষ। কি হয়েছে বলো? আজ ভাবছি আমাদের বাড়িতে বেড়াতে যাব। হঠাৎ বাড়িতে যেতে চাচ্ছ যে? না মানে, মা একটু ঈশানকে দেখতে চেয়েছে, তাছাড়া অনেক দিন ধরে যাওয়া হয় না, এ আর কি। তো কখন যাচ্ছ? একটু পরেই। তুমিও চলো আমাদের সাথে। সেটা কেমনে হয়? কেমনে হয় মানে? তোমাদেরকে যেতে বলেছে, তোমরা নয় ঘুরে আসো। সেখানে গেলে কি খুব বেশি প্রবলেম হবে? কি দরকার শুধু শুধু এক ঝামেলা পাকানো? তোমরা বরং ঘুরে আসো। আমাদের সাথে গেলে একটু ভালো হতো। সরি মিমি। তারপর মিমি কোনো কিছু না বলে রেডি হয়ে ঈশানকে নিয়ে তাদের বাসায় চলে গেল। আজ অনেকদিন পর মিমি তাদের বাসায় যাচ্ছে। মনে এক আনন্দের বন্যা বইছে। 2 ঘন্টা জার্নি করার পর মিমি তাদের বাসায় পৌঁছলো। মিমি দরজায় কয়েকবার নক করার পর তার মা দরজা খুলে দিয়ে মিমিকে আর ঈশানকে দেখে তার মা আনন্দে বলে উঠল, মিমি মা আমার, কেমন আছিস? হ্যাঁ ভালো, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, আমরা সবাই ভালো। আগে ঈশান নানু ভাইকে আমার কাছে দে।
এই বলে মিমির মা ঈশানকে কোলে নিল। মা, বাড়িতে দেখছি অনেক কিছু পাল্টে গেছে। কিছুই পাল্টাই নাই, অনেকদিন পর আসলে তো এই জন্যই এমন লাগছে। হঠাৎ মিমির মা বলে উঠল, রনি কি আগের মতোই বখাটে আছে? নাকি তাকে আরো টাইট দিতে হবে? না মা, ও এখন অনেক ভালো হয়ে গেছে। ভালো হয়েছে? সত্যিই বলছিস নাকি তাকে ভয় পাচ্ছিস? না, ভয় পাচ্ছি না। তাহলে সত্যিটা বলছিস না কেন? মা, আমি কল্পনাও করিনি যে তাকে এইভাবে শাস্তি দিতে পারবো। তুই কি সত্যিই তাকে শাস্তি দিয়েছিস? হ্যাঁ মা, একটু না, অনেক। কেমনে দিলি একটু বল তো। শোনো তাহলে। মিমি এই বলে সেখানে শুরু থেকে শেষ পর্যন্ত যা ঘটনা ঘটেছে সেটা তার মাকে বলল। তার মা শুনে অবাক হয়ে বলল, কি বলছিস এইসব? হ্যাঁ মা, সত্যিই বলছি। নিজের আপনজনকে কেউ এভাবে কষ্ট দিতে পারে? প্রথমে ভেবে নিয়েছিলাম আমার প্ল্যানে কিছু করতে পারবো না, কিন্তু যেই দেখলাম ওর পরিবার ওকে সাপোর্ট দিচ্ছে না, সেই সুযোগে আমি আমার প্রতিশোধ ভালোভাবেই নিই। এমনটা তো এখনো ভেবে দেখিনি। আমিও ভাবনি, কিন্তু কিন্তু কি? মাঝে মধ্যে ওর দিকে তাকালে নিজেকে কেমন অপরাধী মনে হয়। যদিও সে একটা অন্যায় করে ফেলেছে, তারপরও আমার কেমন জানি মনে হতে লাগলো আমি তার প্রতি শাস্তিটা একটু বেশি প্রয়োগ করে ফেলেছি। তুই একদম তার সঠিক জবাব দিয়েছিস। না মা, তুমি ভুল বললে। তাছাড়া আমাকে এখন অনেক ভালোবাসে। আফসোস সেটা বেশি দিন আর টিকবে না। হঠাৎ তার মেয়ের কান্না দেখেই ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলো, কি সব বলছিস? টিকবে না মানে? মা, তোমার মনের আছে একটা সময় ওকে কত অভিশাপ দিয়েছি। হ্যাঁ, তা তোর আগের মাসেই বলেছিলি, কিন্তু তুই এসব এখন বলছিস কেন? মা, আমার দেওয়া অভিশাপ যে তার লেগেছে। তুই এগুলো কি বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না। মা, ও আর বেশি দিন বাঁচবে না। বাঁচবে না মানে? তার কি হয়েছে? ডাক্তার বলেছে ওর নাকি ব্রেন টিউমার হয়েছে। সেটা অবশ্য ও এখনো জানে না, নয়তো ভেঙে পড়তো। শুধু আমরাই জানি, কিন্তু তাকে বুঝতে দেয়নি যে তার ব্রেন টিউমার হয়েছে। হঠাৎ তার মেয়ের কাছ থেকে এমন কথা শুনবে সেটা কখনো কল্পনা করতে পারেনি। তারপর নিজেকে সামলে নিয়ে তার মেয়ে বলতে লাগলো, মা, তুই সত্যি বলছিস? হ্যাঁ, ও যদি আমাকে ছেড়ে চলে যায় তো আমি কিভাবে একা জীবন পার করব? তাছাড়া ওকে যে এখন খুব ভালোবেসে ফেলেছি। একটা কথা কি জানিস মা, মানুষ যতই অপরাধ করুক না কেন, তাকে মন থেকে কখনো অভিশাপ দিতে নেই। আজ তার প্রমাণ পেলি তো। সারা জীবন এখন সে ভুলের মাসুল দিতে হবে। তারপরও মা চেষ্টা করে দেখ, যদি মহান আল্লাহ তাআলা একটু ফিরে তাকায়। দোয়া করো যেন তার রোগটা মহান আল্লাহ তাআলা নিরাময় করে দেন। মিমি তাদের বাসায় দুদিন থেকে তার পরের দিন চলে যায়। বাড়িতে গিয়ে দেখে সবাই নীরব হয়ে আছে। দেখে ভাবিকে জিজ্ঞাসা করলো, ভাবি, বাড়ির সবাই এমন নীরব কেন? হঠাৎ ভাবি এমন একটা কথা বলে উঠলো যেটা শুনে মিমি টাস করে ফ্লোরে বসে পড়লো আর অযোধ্যারায় চোখ থেকে জল ছাড়তে শুরু করলো। মিমি, সব আশা এখন শেষ হয়ে গেছে। কেন, কি হয়েছে? যেদিন তুমি বাসায় চলে গেলে সেদিন রনি কিছু একটা খুঁজতে হঠাৎ ব্রেন টিউমারের রিপোর্টটা পেয়ে যায় আর পাগলের মতো কথা বলতে শুরু করে দেয়। কিছুক্ষণ আগে পাগলামি করতে গিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে যায়, তো কিছু না ভেবে তাকে হাসপাতালে নেওয়া হয়। হঠাৎ ভাবি এমন একটা কথা বলে উঠলো যেটা শুনে মিমি টাস করে ফ্লোরে বসে পড়লো আর অঝোর ধারায় চোখ থেকে জল ছাড়তে শুরু করলো। তারপর কোনো কিছু না ভেবে হাসপাতালে চলে গেল আর সেখানে গিয়ে লক্ষ্য করলো অজ্ঞান অবস্থায় শুয়ে আছে তার পাশে ভাইয়া, মা, আপু। তারা বসে কান্না করছে। তাদের এই অবস্থা দেখে মিমি আরও ঘাবড়ে সেখানে গিয়ে দাঁড়াতেই অজ্ঞান হয়ে পড়ে গেল। সবাই সেখানে থাকার কারণে মিমিকে ধরে ফেললো। কিছুক্ষণ পর মিমির অজ্ঞান ফিরে নিজে হাসপাতালে বেডে আবিষ্কার করলো আর লক্ষ্য করলো তার শাশুড়ি মা কাছেই বসে আছে। অর্থাৎ মিমি অস্থির হয়ে তার শাশুড়ি মাকে বলল, মা, ও এখন কেমন আছে? প্লিজ আমাকে একটু ওর কাছে নিয়ে যান। বৌমা, শান্ত হও প্লিজ। আমার ছেলের কিছুই হয়নি। মা, আপনি সত্যি বলছেন তো? মিমি অজানা এক ভয়ে কথাটা বলতে লাগলো। হ্যাঁ মা, কিচ্ছুই হয়নি আমার ছেলের। তাহলে আমাকে সেখানে নিয়ে চলুন প্লিজ। ব্যাস, তারপর মিমিকে সে কেবিনে নিয়ে যাওয়া হলো। মিমি তার স্বামীকে দেখেই অঝোর ধারায় চোখ থেকে জল ছাড়তে লাগলো আর নিজেকে শতবার গালি দিল যে তার দেওয়া অভিশাপের জন্যই আত্মার স্বামীর এমন অবস্থা। মিমি এসব আনমনে ভেবে নিজেই অনেক অনুতপ্ত হচ্ছে। এর মধ্যে ডাক্তার এসে বলতে লাগলো, এই রোগীর পরিবর্তন কোথায়? ডাক্তার, আমাকে বলতে পারেন? আপনি রোগী কি হন? আচ্ছা, তাহলে আপনাকে বলা যেতে পারে।
জি বলুন। আপনার হাজবেন্ড মানসিকভাবে ভেঙে পড়েছে। এ সময় তাকে আজেবাজে চিন্তা থেকে বিরত রাখুন। আর হ্যাঁ, সবসময় হাসি খুশিতে রাখুন, কেননা এই রুগী এখন কি হয়ে যেতে পারে তার কোনো গ্যারান্টি নেই। আবার আল্লাহর রহমতে ভালো হতে পারে। ডাক্তার, ভালো হবার কি কোনো চান্স নেই? মিমি অসহায় দৃষ্টিতে ডাক্তারকে জিজ্ঞেস করলো। দেখুন, ব্রেন টিউমার রোগী সাধারণত 100%-এর মধ্যে 20% রোগী বেঁচে যায়। বলা তো যায় না, আপনার স্বামী ভালো অপারেশন করাতে পারলে বেঁচে যেতে পারে। হ্যাঁ ডাক্তার, খুব জলদি অপারেশন করে ওকে সুস্থ করে তুলুন। 1 মাস পর তার অপারেশন করা হবে। ততদিন তাকে বাড়িতে হাসি খুশিতে রাখবেন। আর হ্যাঁ, উনি কিন্তু মানসিকভাবে অনেক ভেঙে পড়েছেন, সেদিকে একটু লক্ষ্য রাখবেন যাতে কোনো অঘটন হতে না পারে। হ্যাঁ ডাক্তার, অবশ্যই তাকে টেক কেয়ার করবো। এই বলে ডক্টর চলে গেল। তারপর একদিন থেকে বাড়িতে রিলিজ করে দিল। এখন সেও জানতে পেরেছে তার কি মরণব্যাধি রোগ হয়েছে, আর সেই রোগ থেকে হাতে গোনা 2-1 বাঁচতে পারে। এ ভেবে সে অনেকটাই মানসিকভাবে ভেঙে পড়েছে। খাবারের প্রতি তার একটু আগ্রহ নেই, আর সবসময় মন খারাপ করে চুপচাপ হয়ে থাকে। এ দেখে মিমি অনেকটাই কষ্ট পেত, আর বলতো, আচ্ছা, তুমি যদি এভাবে সবসময় মন খারাপ করে থাকো তাহলে সেটা আমার কাছে কেমন লাগে বলো তো? কি হলো, জবাব দাও। হঠাৎ মিমিকে জড়িয়ে ধরে বলতে লাগলাম, মিমি, আমি অনেক দিন বাঁচতে চাই, এত তাড়াতাড়ি তোমাদেরকে ছেড়ে যেতে চাই না। তোমার কিচ্ছু হয়নি। ডাক্তার এমনি একটা কথা বললো, আর সে কথা নিয়ে তুমি এখনো ধরে আছো। মিমি, কেন সত্যটা গোপন রাখছো? আমি হয়তো বেশি দিন বাঁচতে পারবো না। এই কথা একবার ভাবলে কেমনে জানি প্রথমে ঈশানের কথাটা আগে মনে পড়ে। শুধুমাত্র তোমার আর ঈশানের জন্য আমি অফিসের ট্যুরে যাওয়া বাদ দিয়েছিলাম। কেন জানো? সেখানে গেলে 1 সপ্তাহ মতো তোমাদেরকে না দেখে থাকতে হবে, এইভাবে যাইনি। কিন্তু নিয়তে এখন আমাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে সেখানে তোমাদেরকে কাউকে দেখতে পারবো না। আমার বলা কথাগুলো শুনে মিমির কলিজায় রক্ত ক্ষরণ হতে লাগলো। মিমি কোনোভাবেই নিজেকে শান্ত রাখে, কিন্তু কথা বলতে পারছে না। চোখ থেকে শুধু অঝোর ধারায় জল ফেলছে। দেখে আমি বলে উঠলাম, মিমি, তুমি কেন কান্না করো? তাছাড়া তোমাকে খুব শক্ত হতে হবে, কত দায়িত্ব পড়বে তোমার উপর। এইসব কিছু তোমাকে একা সামলে নিতে হবে। ব্যাস, মিমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না। তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লো, আর বলতে লাগলো, প্লিজ আর এসব বলে আমাকে কষ্ট দিও না, এমনিতে অনেক কষ্টের মধ্যে রয়েছে। বাস্তবকে যে মেনে নিতেই হবে এ কথা বলতেই আমারও চোখের পানি অঝোর ধারায় পড়তে লাগলো। মিমি আমার এমন অবস্থা দেখে বলতে লাগলো, তুমি আর 1 ফোঁটা চোখের জল ফেলতে পারবে না। এই বলে মিমি তার স্বামীর চোখের পানি মুছে দিল। আমি তো চোখের জল ফেলতে চাই না, তারপরও কেন জানি আটকাতে পারি না। কে কি বললো না বললো সে নিয়ে তুমি এত ভেঙে পড়লে চলবে না, তোমাকেও শক্ত হতে হবে। হ্যাঁ, চেষ্টা করব। কদিন ধরে ঈশানকে ভালোভাবে দেখছি না যে। ঈশান মার কাছে আছে। মিমি, তুমি অনেক চালাক হয়ে গেছো, তাই না? চালাক হয়েছে মানে? এখন থেকে ঈশানকে আমার কাছ থেকে আলাদা করে অভ্যাস করাচ্ছ, যাতে ওখানে গিয়ে আমি না দেখতে পারি। তুমি সব কি বলছো? আমি বুঝতে পারছি তোমরা সবাই এখন আমাকে পর ভাবতে শুরু করেছো। কিসব অলক্ষণে কথাবার্তা বলছো? ডাক্তার তোমার মন মানসিকতা ভালো নেই দেখে ঈশানকে একটু সরিয়ে রেখেছি। তুমি ভালোই করেছো। কি দরকার এত মায়া বাড়িয়ে? যে মানুষটা এই পৃথিবীতে কিছুদিনের অতিথি মাত্র, তার কাছ থেকে সন্তানকে আড়াল করাই ভালো। মিমি আমার কথাগুলো সহ্য করতে না পেরে চিৎকার মেরে বলতে লাগলো, হ্যাঁ আল্লাহ, তুমি আমাকে এই কেমন বিপদে ফেলে দিলে। এক, না পারছি জোরে কান্না করতে, আর এক, না পারছি তাকে সান্ত্বনা দিতে। মিমি এসব বলে মাথা হাঁটুর উপর রেখে কান্নায় ভেঙে পড়ল। মিমির এমন অবস্থা দেখে বললাম, মিমি, এদিকে তাকাও। এই বলে মিমির চোখের জল মুছে দিলাম। মিমি কোনো কথা না বলে তার মতো কান্না করে যাচ্ছে। মিমি, কেন একটা খারাপ মানুষের জন্য কান্না করছো, যে মানুষটা তোমার লাইফ শেষ করে দিয়েছে? আমি তো অতীতের কথাগুলো ভুলে গিয়েছি, তাহলে এখন এসব বলছো? তুমি ভুলে গেলেও উপরে একজন যে ঠিকই আছেন, তিনিই তো সব করছেন। নয়তো কি আর আমার এমন রোগ হয়? জানি না কার অভিশাপে আমার ভাগ্যে এমন রোগ হয়েছে। তুমি থামবে প্লিজ? দেখলে তো পাপ করার শেষ পরিণতি কি হয়। তারপরও তোমার কাছে আমার ক্ষমা চাইতে হবে। কি ক্ষমা করবে না আমাকে? জানি না সত্যি কথাটা বললে তুমি কেমন রিয়াক্ট করবে, কিন্তু না বলে থাকতে পারছি না। সমস্যা নেই, তোমার যা বলার আজ বলে ফেলো। একটা সময় আমিই তোমাকে অনেক অভিশাপ দিয়েছি, কিন্তু কখনো কল্পনাও করতে পারিনি যে তার পরিণতি এমন হবে। আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ, আর কখনো তোমাকে অভিশাপ দিব না। মিমি এই বলে কান্নায় ভেঙে পড়ল। কথাটা শুনে বুকের পাশে কেমন জানি চিনচিন ব্যথা করতে শুরু করলো।
আর নিজেকে কোনোরকম সান্ত্বনা দিয়ে মিমিকে বললাম, তুমি উচিত কাজটাই করেছো। তোমার জায়গায় অন্য কেউ থাকলে সেও হয়তো এমন অভিশাপই দিত। যাই হোক, মহান আল্লাহ তাআলা তোমার কথা শুনেছে। এখন তোমাকে ছাড়াও যে আমি বাঁচতে পারবো না, বড্ড ভালোবেসে ফেলেছি তোমায়। মিমি, আজ আমিও অনেক খুশি, নিজের করা পাপের ফল পাচ্ছি। কিন্তু একটা কথা ভেবে নিজের মনকে সান্ত্বনা দিতে পারছি না। তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আর কখনো তোমাকে অভিশাপ দিব না, কথা দিচ্ছি। এখন এসব বলে কি হবে? তোমার কথা তো মহান আল্লাহ তাআলা লিখেই ফেলেছেন। হঠাৎ মিমি আমাকে এমন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমি কখনো ভাবিনি আমার বলা কথাগুলো এমন সত্যিতে রূপান্তরিত হবে। তাছাড়া আমিও যে তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, তোমাকে ছাড়া আমার কি হবে? আজ মিমির অভিশাপ দেওয়ার কথা শুনে বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা অনুভব করতে লাগলো। শুধু একটা কথা ভেবে খারাপ লাগছে, এত কিছু পরেও মিমি আমাকে অভিশাপ দিয়েছে। এসব ভেবেই মিমিকে আমার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বলতে লাগলাম, এখন মিথ্যে ভালোবাসার কথা বলে কি হবে? তোমার সঠিক বিচার তো পেয়ে গেছো। হঠাৎ আমার কাছ থেকে এমন কথা শুনে অবাক হয়ে আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। যেই আমার কাছে কথা বলবে ঠিক তখনই তার কথা না শুনে বাইরে চলে আসলাম। আজ নিজেকে বড় অসহায় লাগছে। মিমি এত কিছুর পরও কেমনে আমাকে অভিশাপ দিয়েছে সেটা ভাবতেই কেমনে জানি বুকটা ফেটে যাচ্ছে। তাহলে মিমি আমাকে সত্যিকারের ভালোই বাসে না, এসব ভাবতেই মনটা আরও খারাপ হয়ে গেল। হঠাৎ ফোনটা বেজে উঠল, লক্ষ্য করলাম মিমি ফোন দিয়েছে। সেটা দেখে কেমন জানি তার প্রতি রাগ উঠে গেল। ব্যাস, তারপর কোনো কিছু না ভেবে ফোনটা কেটে দিলাম। এভাবে আরও কয়েকবার ফোন দিল। ব্যাস, তারপর বিরক্ত হয়ে ফোন অফ করে রেখে দিলাম। অনেকদিন হয়ে গেল বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হয় না। ভেবেছিলাম সব ছেড়ে শুধু নিজের পরিবার নিয়ে থাকবো, কিন্তু নিয়তি যে আমাকে থাকতে দিচ্ছে না। বন্ধুদের সাথে শেষবারের মতো ঘোরাঘুরি করে বাড়িতে ফিরলাম রাত 10টায়। দরজা একবার নক করতে মিমি এসে খুলে দিয়ে বলতে লাগলো, সারাদিন কোথায় ছিলে আর কতবার ফোন দিয়েছি সেটা কি একবারও দেখোনি? মিমির কথায় কর্ণপাত না করে আমি আমার মতো রুমে যেতে লাগলাম। কি দরকার তার সাথে কথা বলে? সে তো আর আমাকে ভালোবাসে না। এখনও তো আমার খারাপ অবস্থা দেখে করুণা করছে। এইভাবে বিছানায় এসে গাইলে দিতে মিমি বলে উঠল, আজ ফ্রেশ না হয়ে শুয়ে পড়লে যে? আচ্ছা দাঁড়া, তোমার জন্য খাবার নিয়ে আসছি। এই বলে মিমি খাবার আনতে গেল। বেশ কিছুক্ষণ পর খাবার নিয়ে এসে বলতে লাগলো, এই নে খেয়ে নাও। কি হলো, কখন থেকে আমি একাই কথা বলে যাচ্ছি, কিছু বলছো না যে? মিথ্যে ভালোবাসার নাটকটা এবার বন্ধ করো। এ কথা বলাতে মিমি নিমিষেই চুপ হয়ে গেল। আর হ্যাঁ, আমাকে করুণা করার কোনো দরকার নেই। তুমি চেয়েছিলে আল্লাহ যেন আমাকে এমন শাস্তিটা দেন, আজ তো আমি পেয়ে গেছি। তোমার তো খুশি হওয়ার কথা। আল্লাহ তাআলা তোমার ডাক শুনেছে, শুকরিয়া আদায় করো যেন আরও তাড়াতাড়ি তোমাদের চোখের সামনে থেকে আড়াল হতে পারি। চুপ করো প্লিজ। ভুল তো কিছু বলেনি। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে এখন মন থেকেই ভালোবাসি। অতীতে হয়তো তোমাকে ঘৃণা করেছি, কিন্তু এখন তোমাকে মনে প্রাণে ভালোবাসি। মিথ্যা, সব কিছু মিথ্যা। সত্যিই বলছি, আমি তোমাকে এখন অনেক ভালোবাসি। আমি থাক আর মিথ্যা বলে মায়া বাড়িও না। এই বলে চোখ বুজে ঘুমানোর চেষ্টা করলাম। কিছুক্ষণ পর অনুভব করলাম কে জানি আমার গায়ে হাত রেখে বলছে। না খেয়ে ঘুমিয়ে পড়লে? চোখ মিলে লক্ষ্য করলাম মিমি আমার গায়ে হাত রেখে বলছে। দেখে নিমিষেই তার হাত ছুড়িয়ে দিয়ে বললাম, এই তোমাকে না মানা করলাম ভালোবাসার মিথ্যে অভিনয়টা না করতে? না খেয়ে ঘুমালে তো শরীর খারাপ করবে। শরীর খারাপ হলে আমার হবে, তাতে তোমার কি? কেন পাগলামো করছো বলো তো? এখন এসব করে তুমি কি বোঝাতে চাও? অনেক ভালোবাসো আমাকে? কি শুরু করেছো বলো তো? খেয়ে নাও প্লিজ। মিমি খাবার জন্য অনেকটাই জোর করে। এসব খাবার তো জীবিত মানুষের জন্য, মৃত মানুষদের জন্য নয়। আর আমি তো জীবিত হয়েও মৃত মানুষদের মতো বেঁচে আছি। হ্যাঁ আল্লাহ, মানুষ মানেই তো ভুল। আর আমি তো শুধু একটা ভুল করেছি, তার বিনিময়ে আমাকে তিলে তিলে শাস্তি দিয়ে নিচ্ছ কেন? তার থেকে একবারই উঠে আনো। এবার থামবে একটু? আর সহ্য করতে পারছি না। তোমার বলা প্রতিটা কথা আমার কলিজায় রক্ত খনন হচ্ছে। মিমির কান্না আজ যেন বাধাই মানছে না। শেষবারের মতো তোমাকে একটা কথা বলছি, আর হয়তো আমার সেই সুযোগ নাও হতে পারে। কি বলো? তুমি কি সত্যি আমাকে ক্ষমা করে দিয়েছো, নাকি তোমার মধ্যে আমার জন্য রাগ পোষণ করে রেখেছো? যদি রেখে থাকো তাহলে ক্ষমা করে দিও প্লিজ। ব্যাস, এ কথা বলাতে মিমি অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি কি আমাকে কষ্ট দিয়েও পোড়াতে চাও, তাই না? এমনিতে অনেক কষ্টের মাঝে আছি, আর এই সময় এসব উল্টোপাল্টা করছো, বকছো। এভাবে আমাদের মাঝে অনেক কথা হলো। এক পর্যায়ে মিমি বলে উঠল, আর একবার যদি অলুক্ষণে কথাবার্তা বলতে শুনি, তখন কিন্তু আমি নিজেকে শেষ করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, আজ থেকে যতদিন এই পৃথিবীতে আলো দেখবো ততদিন তোমার সাথে কথা বলবো না।
আমি কথা বললে তুমি কষ্ট পাও। কি দরকার এই শেষ সময় একজনকে কষ্ট দিয়ে মরতে? ব্যাস, মিমি আমার কথা শুনে কান্না করতে করতে বাইরে চলে গেল এবং সেটা আমার মায়ের কাছে গিয়ে সম্পূর্ণ বলল। মা মিমির কথা শুনে বলল, দেখো মা, ছেলেটা আমার অনেক শখের মধ্যে রয়েছে, এর জন্য হয়তো উল্টাপাল্টা কথা বলেছে। মা, ওর প্রত্যেকটা কথা যে আমাকে আঘাত করছে, তাহলে সেটা কেমনে সহ্য করব? জানি না এই সময় তোমাকে কি বলে সান্ত্বনা দিব, কিন্তু আমি তো নিজের মনকেই কোনোভাবে স্থির করতে পারছি না যে আমার ছেলে অল্প কয়দিন বাঁচবে। জানো মিমি, একটা সময় আমার ছেলেকে আমি নিজেই অভিশাপ দিয়েছি। কখনো তাকে আপদ বলেছি, কখনো আবার আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছি, হে আল্লাহ, এই আপদটারে উঠায় নাও না কেন, আর ভালো লাগছে না এই অশান্তিতে থাকতে। মা, আপনিও তাকে অভিশাপ দিয়েছেন? হ্যাঁ রে মা, রোজ রোজ তোকে নিয়ে ঝামেলা সৃষ্টি হতে দেখে রাগের মাথায় বলেছিলাম। সেই থেকে আমার সাথে আগের মতো মা বলে ডাকে না, মাঝে মধ্যে দরকার পড়লে একটু কথা বলতো, এছাড়া কথা বলতো না। মার কথা শুনে কি বলবে সে ভাষা যেন হারিয়ে ফেলেছে। মিমি এবার বুঝতে পারছে আমি পরিবারের কাছে কত আর অবহেলিত ছিল। কিছুক্ষণ পর মা কান্না শেষ করার পর বলল, মা, তুমি একটু ওকে দেখে রেখো। ঠিক আছে মা। মিমি এই বলে রুমে গিয়ে লক্ষ্য করলো আমি ঘুমিয়ে পড়েছি। সে আমার পাশে শুয়ে পড়লো, না চাইতেও আমাকে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু ঘুমাতে পারলো না। হয়তো আমি অল্প দিনের অতিথি মাত্র। এই ভেবে মিমির বুকটা হাহাকার করছে আর চোখের পানিতে আমার বুক ভেজাচ্ছে। মাঝরাতে হঠাৎ ঘুমের মধ্যে অনুভব করতে লাগলাম কে যেন আমার বুকের মধ্যে শুয়ে আছে। সেটা দেখার জন্য চোখ মেলে তাকাতে দেখতে পারলাম মিমি আমার বুকে মাথা রেখে কান্না করছে। কিছু বলতে চেয়েও বলতে পারলাম না, চুপ করে আছি। মিমি টের পেয়ে বলে উঠল, সরি, বিরক্ত করে ফেললাম। আজ কেন জানি দু চোখের পাতা এক করতে পারছি না। কথা বলার ইচ্ছে না থাকার পরেও বলে ফেললাম, কেন? আমার স্বামী যে আমাকে ভুল ভাবছে। কই, কি ভুল বললাম? সে তো বলছে তার সাথে নাকি মিথ্যে ভালোবাসার অভিনয় করছি। মিথ্যে তো কিছু বলেনি। তোমার এই কথার জন্য আজ সারা রাত ঘুমাতে পারিনি, আর এখনো সে একই কথা বলছো। হঠাৎ মিমির এমন রিয়াকশন দেখে বলে ফেললাম, সত্যি আমাকে ভালোবাসো? হ্যাঁ, অনেক। আমাকে ভালোবেসে কি হবে? আমি তো বেশি দিন এই পৃথিবীতে আলো দেখতে পারবো না। এই কথা বলতেই মিমি আমার মুখ চেপে ধরে বলল, অনেক বলেছ, আর না, এইসব আমি বলবো, তুমি শুনবা। কষ্ট কি শুধু তোমার একাই হয়? তোমার কষ্টতে আমার কষ্ট হয় না বুঝি? তাছাড়া এখন সবসময় কেমন জানি আমাকে আঘাত করে কথা বলছো, সেটাতে কি কষ্ট হয় না? এখন তোমার থেকে দ্বিগুণ আমি কষ্ট পাচ্ছি। মিমি এই বলে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। মিমির কথা শুনে বিবেকে নাড়া দিয়ে উঠল, হ্যাঁ আসলেই তো আমার কষ্টতে মিমি অনেক কষ্ট পাচ্ছে। হ্যাঁ, নয়তো কি আর এমন কান্নায় ভেঙে পড়তো? না, তাকে আঘাত করে কথা বলা আমার ঠিক হচ্ছে না। এসব বলে নিজের মনকে স্থির করলাম। এসব ভাবতেই লক্ষ্য করলাম মিমির চোখের জলে আমার বুক ভিজিয়ে ফেলেছে। তারপর তাকে সান্ত্বনা দিতে বললাম, মিমি এদিকে তাকা। নিশ্চুপ হয়ে কান্না করেই যাচ্ছে মিমি। আমার বউটা সত্যিই আমাকে অনেক ভালোবাসে, তাই না? মিমির মন ভালো করার জন্য বললাম, আর কি। হঠাৎ মিমি তার স্বামীর কাছ থেকে এমন কথা শুনবে সেটা কল্পনা করতে পারেনি, তা আবার এমন সময়। তো মিমি নিজেকে সামলে নিয়ে বলল, আজ থেকে আমার জন্য আর একটুও কান্না করবে না। কেন? কারণ আমি চাই না আমার জন্য প্রিয় মানুষটা কাঁদুক। আমি তো চাই সে সবসময় হাসি খুশিতে মেতে থাকুক। তাহলে এতক্ষণ এসব বলে আমাকে কাঁদালে কেন? একটু বাজিয়ে দেখলাম আর কি। ও আচ্ছা, তাহলে কি বুঝতে পারলে? বুঝলাম আমার বউটা আমাকে অনেক ভালোবাসে, আর এমন ভালোবাসার কাছ থেকে নিয়তি কখনো আমাকে ছিনিয়ে নিয়ে যেতে পারবে না। তাহলে কথা দাও, আগের মতো হাসি খুশি থাকবে আর মন খারাপ করে থাকবে না। আচ্ছা ঠিক আছে, আর কখনো মন খারাপ করে থাকবো না। 2 দিন ধরে তো কিছুই ভালো মতো খাইনি, এখন তোমার জন্য খাবার নিয়ে আসছি, সব খেতে হবে। মিমি এই বলে চলে যেতে ধরলো, তখন তার হাত ধরে বললাম, থাক, সকালে খেয়ে নিবনি, অনেক রাত হয়েছে, কষ্ট করার কোনো দরকার নেই, ঘুমিয়ে পড়ো। সেটা আর হচ্ছে না, খেয়ে তারপর তোমাকে ঘুমাতে হবে। এই বলে মিমি কিছুক্ষণ পরে কয়েকটা খাবার আইটেম নিয়ে আসলো আর বলল, এই খেয়ে নাও। মিমির কাণ্ড দেখে অনেকটাই অবাক হলাম, কেননা রাত 12টা বাজে আর এমন সময় মিমি এতগুলো খাবার রেডি করে এনে খেতে বলছে। তা বললাম, এই এতগুলো খাবার কি আমার জন্য নিয়ে আসছো? হ্যাঁ, তোমার জন্যই তো নিয়ে আসলাম। এই মধ্যরাতে কি এতগুলো খাবার খাওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব, খেয়ে নাও তো। আচ্ছা ঠিক আছে, আজ তাহলে তুমি আমাকে খাইয়ে দাও। ও
এই ব্যাপার আগে বললেই তো হতো। এই বলে মিমি আমাকে খাইয়ে দিতে লাগলো। আজ মিমির এমন ভালোবাসার কাছে নিজেকে অনেক হ্যাপি মনে হচ্ছে, কিন্তু একটা বিষয় ভেবে নিমিষেই মনটা খারাপ হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে আমি তো এই মায়ার জালে বেশি দিন থাকতে পারবো না। নিয়তি যে আমাকে থাকতে দিবে না। হঠাৎ খাবার খাওয়ার মাঝে চোখ থেকে আপনা আপনি জল করতে লাগলো। মিমি সেটা দেখেই বুঝে ফেললো কেনই চোখ থেকে জল করছে। তারপর মিমি সেটা সহ্য করতে না পেরে বলে উঠলো, তুমি না কিছুক্ষণ আগে বললে সবসময় হাসি খুশি থাকবে, তাহলে চোখের জল ফেলছো কেন? কই না তো। এখন চোখের জল লুকিয়ে ফেলছো কেন? আজ সত্যি নিজেকে বড্ড অসহায় লাগছে। এভাবে তোমার কাছে বেশি দিন থাকতে পারবো না। কেন যে নিয়তি আমাকে এমন শাস্তি দিল। ব্যাস এ কথা বলতেই মিমি অন্যদিকে তাকিয়ে অঝোর ধারায় জল ছাড়তে লাগলো। তারপর নিজের কান্না থামিয়ে তার স্বামীর উদ্দেশ্য করে বলে উঠল, খাবারের মাঝে এসব অলক্ষণের কথা বলতে নেই। তাছাড়া ডাক্তারের কথা কি আমাদের বিশ্বাস করতে হবে? সেও ভুল রিপোর্ট আনতে পারে। আমি তো ডাক্তারের কথা মানি না, তাহলে তুমি কেন তার কথা ধরে আছো? মিমি আমাকে মিথ্যে আশ্বাস দিয়ে বলল, হ্যাঁ মিমি, তুমি ঠিকই বলেছো। ডাক্তার ভুল রিপোর্ট দেখিয়ে আমাকে শুধু শুধু ভয় দেখিয়েছে। মিমির কথাতে একমত হলাম। আমি জানি মিমি আমাকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছে, যাতে আমি মানসিকভাবে ভেঙে না পড়ি। ব্যাস খাবার শেষ করে বিছানায় গায়ে দিয়ে দিতেই মিমি তার বালিশ সোফায় রেখে আসলো। সেটা দেখে জানার জন্য বললাম, কি ব্যাপার, হঠাৎ বালিশ সোফায় রেখে আসলে যে? এই বালিশটার জন্য আমি আমার স্বামীর কাছ থেকে দূরে সরে থাকতে হচ্ছে। দূরে সরে থাকতে মনে হচ্ছে মানে? দাঁড়াও, ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। এই বলে মিমি আমার বুকে শুয়ে পড়লো। হঠাৎ মিমির এমন আচরণ দেখে একটু অবাকই হলাম। তা আমি কিছু বলতে যাবো, এর মধ্যে মিমি বলে উঠলো, আজ থেকে আমি আমার স্বামীর বুকেই ঘুমাবো। কি ব্যাপার, হঠাৎ এমন আবদার? অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো তো। এই বলে খুব শক্ত করে জড়িয়ে ধরে মিমির চোখ বুজে ঘুমিয়ে পড়লো। ব্যাস এইভাবে তাদের স্বামী স্ত্রীর ভালোবাসাটা মধুময় থেকে আরও মধুময় হতে লাগলো। একটা পর্যায়ে মিমি ভুলেই যায় যে তার স্বামীর মরণ ব্যাধি রোগটা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। তার স্বামীও অফিসের কাজ আর মিমির ভালোবাসার খুঁজতে সেও প্রায় ভুলে যায় তার রোগের কথা। এভাবে কেটে গেল 3টা মাস, আর কয়েক মাসে বাড়ির সব কিছুতেই স্বাভাবিক হয়ে গেছে। হঠাৎ একদিন তাদের সংসারে কালো ছায়া নেমে আসে, যা কখনো মিমি কল্পনাও করতে পারেনি। সে তো প্রায় ভুলে গেছে তার স্বামীর রোগের কথা, কিন্তু রোগ কি আর তার স্বামীকে নিস্তার দিবে? কখনোই না। তো চলুন এবার গল্পে ফিরে আসা যাক। মিমি, এই মিমি। কি হলো, এত ডাকাডাকি করছো কেন? সাথে ডাকছি, একটা গুড নিউজ দেওয়ার জন্য ডাকছি। গুড নিউজ? তাও আবার এই সময়? আচ্ছা বলো, শুনছি। গুড নিউজটা হচ্ছে অফিস থেকে আমাকে প্রমোশন দেওয়া হয়েছে, আর মাসের স্যালারিটাও তার থেকে দ্বিগুণ। কি, সত্যি বলছো? হ্যাঁ গো, সত্যিই বলছি। এখন খেতে দাও তো, অনেক ক্ষুধা লাগছে। ফ্রেশ হয়ে আসো, খাবার রেডি করছি। ওকে। এই বলে ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিতেই কেন জানি মাথাটা চক্কর দিয়ে উঠল। নিমিষেই মাথায় অসহ্যকর যন্ত্রণা হতে লাগলো। সেটা সহ্য করতে না পেরে মিমিকে কয়েকবার ডাক দিলাম, কিন্তু সাড়া পাচ্ছিলাম না দেখে ওয়াশরুম থেকে বের হয়ে মিমিকে আরেকবার ডাক দিতেই ফ্লোরে পড়ে গেলাম। হঠাৎ মিমি এসে আমাকে এই অবস্থায় দেখে জোরে চিৎকার মেরে কান্না করে বলতে লাগলো, তোমার কি হলো? ফ্লোরে পড়ে গেল কেন? মিমি কান্না করে বলতে বাড়ির সবাই রুমে এসে ভিড় জমে গেল। এদিকে মাথার অসহ্যকর যন্ত্রণা নিয়ে মিমিকে ডাকলাম, মিমি। হ্যাঁ বলো, শুনছি। শেষ সময় আর কান্না করে আমাকে কষ্ট দিও না প্লিজ, এবার একটু হাসি মুখে বিদায় দাও। মিমি, অনেক তো বাঁচার চেষ্টা করলাম, কিন্তু নিয়তি আমাকে সেই সুযোগটা দিল না। তোমার কিছুই হবে না। মিমি আমাকে মিথ্যা আশ্বাস দেয়। এর মধ্যে ভাইয়া এসে বলতে লাগলো, ছোট এসব কি বলছিস? আমরা থাকতে তোর কিছুই হতে দিব না। ভাই আমার মাথায় হাত বুলিয়ে, ভাইয়া আমার সময় হয়তো শেষ। ছোট থেকে তোমাদেরকে অনেক জ্বালিয়েছি, কিন্তু আজ থেকে হয়তো আর সেই সুযোগ পাবো না। দরকার পড়লে তোকে দেশের বাইরে নিয়ে ভালো মানের ট্রিটমেন্ট করাবো, তারপরও এসব বলিস না। ভাইয়া, মিমি। এই কথা বলতেই কেমনে জানি কথাটা আটকে গেল, চোখটা আস্তে করে বন্ধ হয়ে গেল। তারপর আর কিছু মনে নেই। ব্যাস তারপর তারা কোনো কিছু না ভেবে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার সব কিছু চেক করে নিশ্চুপ হয়ে গেল। ডাক্তার, কি হলো? এমন নিশ্চুপ হয়ে গেলেন কেন? এর মধ্যে ভাইয়াও ডাক্তারকে বলে উঠল, কি হলো ডাক্তার, জবাব দিন। ডাক্তার কিছুক্ষণ ভেবে এমন একটা কথা বলবে যেটা শোনার জন্য কেউ সেখানে প্রস্তুত ছিল না। ব্যাস, প্লিজ ডাক্তার, কিছু তো একটা বলুন। আসলে কথাটা কিভাবে বলবো ভেবে পাচ্ছি না। আপনি বনিতা না করে প্লিজ একটা কিছু বলুন। আমরা খুবই লজ্জিত যে এই পেশেন্টকে এখানে ট্রিটমেন্ট করলে বাঁচবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। হঠাৎ ডাক্তারের এমন কথা বলবে যেটা শোনার জন্য কেউ সেখানে প্রস্তুত ছিল না।
ভাইয়া বাকরুদ্ধ হয়ে ডাক্তারের দিকে তাকিয়ে রইল। মিমি কতটা শোনা মাত্রই অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে গেল। তার মনে স্বামীকে হারানোর অজানা একটা ভয় কাজ করলো। তারপর মিমিকেও অ্যাডমিট করা হয়। এইদিকে ভাইয়া মিমির অবস্থা দেখে অনেকটাই ঘাবড়ে গিয়েছে। একদিকে তার ছোট ভাই আর আরেকদিকে ছোট ভাইয়ের বউ। ব্যাস, তারপর ভাইয়া পাগলের মতো ডাক্তারকে বলতে লাগলো, ডাক্তার, কিছু তো এক্সট্রা বের করুন, নয়তো আমাদের পরিবার অকালেই শেষ হয়ে যাবে। তাছাড়া ভাইটাকে আমরা অকালে হারাতে চাই না। প্লিজ ডাক্তার, কিছু একটা উপায় বের করুন। ভাই কান্না করে ডাক্তারের উদ্দেশ্য করে বলল, মিস্টার রফিক, আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি, প্লিজ একটু শান্ত হন। আচ্ছা, আপনার ভাইকে শেষ একটা ট্রিটমেন্ট করাতে পারেন। আশা করছি সেখানে গেলে কাজ হবে 50%, বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দিন। কাজ হবে তো ডাক্তার? ভাইয়ের চেহারায় কিছুটা ভয় কেটে গেল। হ্যাঁ, আল্লাহর উপর বিশ্বাস রাখুন, সেখানে গেলে অবশ্যই আপনার ভাই ভালো হয়ে যাবে। কোথায় আমার ভাইকে নিয়ে যেতে হবে ডাক্তার? একবার শুধু বলুন। সিঙ্গাপুরে নিয়ে যেতে হবে আপনার ভাইকে। সেখানে ব্রেন টিউমার অপারেশন করানোর ভালো মতন ব্যবস্থাপনা আছে। তাছাড়া সেখানে আমার খুব কাছের বন্ধু চাকরি করে। আপনারা সেখানে যেতে চাইলে সে বিষয়ে আমি একটু হেল্প করতে পারি। এর মধ্যেই হঠাৎ মিমি এসে পাগলামো করতে শুরু করে দিল। প্রথমে ডাক্তারের উদ্দেশ্য করে বলল, ডাক্তার, ও কি ভালো হয়ে গেছে? এখন আমরা কি তাকে বাড়িতে নিয়ে যেতে পারবো? মিমির এমন কথা শুনে ভাইয়া অন্যদিকে তাকে শব্দ ছাড়াই কান্না করে দিল। তারপর নিজেকে সামলে নিয়ে মিমির উদ্দেশ্য করে বলল, মিমি, ও খুব শীঘ্রই ভালো হয়ে যাবে, চিন্তা করো না। ভাইয়ের কথা শুনে মিমি কিছুটা স্বাভাবিকভাবেই কান্না করে বলতে লাগলো, ভাইয়া প্লিজ, আপনি যেভাবে পারেন একটা ব্যবস্থা করে ফেলেন, নয়তো ওকে আমাদের কাছ থেকে হারিয়ে ফেলতে হবে। আর ও যদি হারিয়ে যায় তাহলে আমিও বাঁচবো না। এই বলে কান্না করতে করতে ফ্লোরে বসে পড়ল। ভাইয়া মিমির অবস্থা দেখে তার নিজের মনের মধ্যে রক্ত ঘনন হতে লাগলো। একদিকে ছোট ভাই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর একদিকে তার স্ত্রীর আর্তনাদ। তারপর নিজেকে সামলে নিয়ে মিমিকে সান্ত্বনা দেবার জন্য বলল, মিমি প্লিজ, তুমি অন্তত একটু বোঝার চেষ্টা করো। বাড়ির সবাই যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আমি কিভাবে নিজেকে সামলে নিব, সেটাও একবার ভেবে দেখো। ভাইয়া, আমি এত কিছু জানতে চাই না। আপনি যেভাবে হোক ওকে ভালো করার একটা ব্যবস্থা করুন। এর মধ্যে ডাক্তার বলে উঠল, মিস্টার রফিক, আমি আমার বন্ধুর সঙ্গে এইমাত্র ফোনে কথা বললাম। আপনারা যেতে চাইলে প্লিজ সেখানে দ্রুত চলে যান। পেশেন্টের কন্ডিশন কিন্তু খারাপ হতে চলেছে। হ্যাঁ হ্যাঁ ডাক্তার, আপনি যাওয়ার জন্য ব্যবস্থা করুন, আমরা অবশ্যই যাব। আচ্ছা, কালকেই তাহলে সিঙ্গাপুর যাওয়ার জন্য রেডি হয়ে নিন। আমি সব কিছু রেডি করে রাখছি। ধন্যবাদ ডাক্তার। আপনার পরিবারকে একটু বোঝান, তারা অনেকটা ভেঙে পড়েছে। হ্যাঁ অবশ্যই। ব্যাস, তারপর ডাক্তারের সাহায্যে তাকে নিয়ে গেল সিঙ্গাপুর, যেখানে উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা রয়েছে। তো পেশেন্টের সাথে মা, ভাইয়া, মিমি আর ছোট ঈশান তারা সাথে গেল। দুইটা দিন যেতেই আর সেখানে অ্যাডমিশন করতেই কেটে গেল। এখন কেবিনে সবাই আমার পাশে বসে আছে, আর আমাকে অজ্ঞান করে রেখে দেওয়া হয়েছে, কারণ আমার জ্ঞান থাকা অবস্থায় মাথা ব্যথা বেড়ে তীব্র থেকে তীব্রতর হতে থাকে। এজন্য ডাক্তার তাকে বিশেষ মেডিসিন প্রয়োগ করে অজ্ঞান করে রেখেছে। তো মিমি ঈশানকে নিয়ে বসে আছে। হঠাৎ ঈশান বলে উঠল, আম্মু, আম্মু, বাবাই কেন আমাদের সাথে কথা বলে না? কখন থেকে তার দিকে আমরা তাকিয়ে আছি। ছোট ভাই ঈশান তার মার কাছে জিজ্ঞেস করে, তোমার বাবাই এখন আমাদের সাথে অভিমান করেছে, খুব শীঘ্রই তার অভিমান ভেঙে যাবে দেখো। মিমি তার ছোট ঈশানের কপালে চুমু খেল। তাহলে কি বাবাই আগের মতো আমার সাথে কথা বলবে? হ্যাঁ, অবশ্যই কথা বলবে। তুমি এখন চুপটি করে ঘুমিয়ে পড়ো তো। মিমি ছোট ঈশানের মাথায় হাত বুলিয়ে দিতেই ঈশান কথা বলতে বলতে তার মার কোলে ঘুমিয়ে পড়ল। এর মধ্যে ভাইয়া কেবিন এসে বলল, মিমি, তোমাদের জন্য থাকার একটা রুম নেওয়া হয়েছে, তোমরা তিনজন সেখানে থাকবে। আর হ্যাঁ, ডাক্তার বলেছে আমাদেরকে এখানে কিছুদিন থাকতে হবে। জি আচ্ছা। এর মধ্যে মা বলে উঠল, কি রে বাবা, আমার ছেলের অপারেশন কবে করবে? মা চিন্তা করো না, ডাক্তার বলেছে কাল সকাল 10টায় অপারেশন করবে। ছোট ঈশান কিন্তু তার বাবার সাথে কথা বলতে পাগল হয়ে গেছে। মা চিন্তা করো না, ঈশান ওর বাবার সাথে খুব শীঘ্রই কথা বলতে পারবে। মিস্টার রফিক, আপনার সাথে কিছু কথা বলার ছিল। জি বলুন। দেখুন, পেশেন্টের যা রিপোর্ট দেখছি কিন্তু। এই কথা বলেই ডাক্তার কথা বলা থেমে গেল। দেখে ভাইয়া ঘাবড়ে গিয়ে বলল, কিন্তু কি ডাক্তার? পেশেন্টের যা অবস্থা, তাকে আর লেট করলে অপারেশন থিয়েটারে নেওয়া যাবে না। ডাক্তার, আপনি তাহলে কি ভাবছেন? ভাবছি আজ রাত 10টায় তাকে অপারেশন থিয়েটারে নিব, যদি আপনারা অনুমতি দেন। সমস্যা নাই, আপনি অপারেশন করার সমস্ত প্রস্তুতি নিয়ে নিন। ওকে, ডান।
এই বলে ডাক্তার তার কক্ষে চলে গেল। তারপর ভাইয়া মার উদ্দেশ্য করে বলল, মা, ছোটোর জন্য দোয়া করো। আজ রাতে তার অপারেশন থিয়েটারে নেওয়া হবে। পাগল, নিজের ছেলেকে সবসময় তার মা দোয়াই করে। মা, মিমিকে বলে দিও আর আমাদের আত্মীয় স্বজনের কাছে খবরটা পৌঁছিয়ে দিও। ব্যাস, দেখতে দেখতে দিন গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা করে রাত। সবাই অপেক্ষায় আছে অপারেশন থিয়েটার কখন তাকে নেওয়া হবে। রাত ঠিক 10টার সময় ডাক্তার এসে বলতে লাগলো, রনির পরিবারে কয়জন আসছে? আমি, মা ও পেশেন্টের স্ত্রী। আচ্ছা, আপনারা সবাই তাহলে এদিকে আসুন প্লিজ। ডাক্তার এই বলে চেম্বারে নিয়ে গেল আর একটা বনসই ফাইল বের করে দিয়ে বলতে লাগলো, দেখুন, সব কাজেই কিছু না কিছু নিয়মকানুন আছে, তো এখানেও কোনো ব্যতিক্রম নেই। সুতরাং আমি যা বলছি বুঝতেই পারছেন, তো সময় নষ্ট না করে ফাইলে সাইন করে দিন। প্রথমে ভাইয়া সাইন করলেও আপত্তি ঘটল মার মিমকে নিয়ে। তারা কোনোভাবেই বনসই ফাইলে সাইন দিতে চাইছিল না। দেখে ভাইয়া বলে উঠল, মা, প্লিজ সাইনটা করে দাও। মিমি, তুমি অন্তত বোঝার চেষ্টা করো। মিমিও নিশ্চুপ হয়ে কান্না করতে লাগলো। ডাক্তার তাদের অবস্থা দেখে বলল, দেখুন, এভাবে সময় নষ্ট করবেন না। তাছাড়া আমিও আপনাদের মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু কিছুই করার নেই। এখানে অপারেশন করাতে হলে যে আপনাদের এই ফাইলে অবশ্যই সাইন করতে হবে। ব্যাস, ডক্টরের কথা শুনে সাইন করে দিল। তারপর সকল কিছুর অবসান ঘটিয়ে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হলো। বেশ দীর্ঘ 2 ঘন্টা 45 মিনিট সময় অতিক্রম হয়ে যাওয়ার পর ডক্টর অপারেশন থিয়েটার থেকে বের হলো, কিন্তু মুখটা কালো করে। ডাক্তারের মুখ কালো হয়ে যাওয়া দেখে ভাইয়া বলে উঠল, ডাক্তার, অপারেশন কেমন হলো? ডাক্তার কিছুক্ষণ চুপ থেকে বলল, অপারেশন আমরা ঠিকমতো শেষ করছি, কিন্তু একটা সমস্যা হতে পারে। ডাক্তার, কি সমস্যা হতে পারে? একটু খুলে বলুন প্লিজ। দেখুন, অপারেশনের কার্যক্রম এখন তো শেষ, কিন্তু একটা কথা বললে কেমন রিয়াক্ট করবেন তা সঠিক জানি না, কিন্তু আমাদেরকে বলতে হবে, সেটা যে অবস্থায় হোক। আপনি বনিতা না করে বলতে পারেন। এই পেশেন্টের যদি 72 ঘন্টার ভিতরে জ্ঞান না ফেরে, তাহলে ভেবে নেবেন আপনার ছোট ভাই কোমায় চলে গেছে। সেখান থেকে কবে ফিরবে তার কোনো নিশ্চয়তা নেই। ডাক্তারের কাছে এমন কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। এক প্রকার সে বাকরুদ্ধ হারিয়ে ফেলে ডাক্তারের কাছে কি বলবে, আর সবচেয়ে কথা হচ্ছে তার পরিবারকে নিয়ে। এসব চিন্তা করতে ডাক্তার বলে উঠল, মিস্টার রফিক, এখন আল্লাহকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই। তিনিই তো পারবেন অসম্ভবকে সম্ভব করতে। আমাদের যতটুকু করার ছিল তা আমরা নিজ দায়িত্ব কমপ্লিট করছি। এই বলে ডাক্তার চলে গেল। ভাইয়া মাথায় হাত রেখে চেয়ারে বসে আছে। এর মধ্যে মার মিমি তারা এসে বলে উঠল, রফিক, অপারেশনের কি অবস্থা? ভালো তো? কি হলো বল। ভাইয়া, চুপ করে থেকে আমাদের কষ্ট আর বাড়িয়ে দিবেন না প্লিজ। ডাক্তার বলেছে 72 ঘন্টার মধ্যে যদি ছোটুর জ্ঞান না ফিরে তাহলে সে কোমায় চলে যাবে। সেখান থেকে কখন ফিরবে সেটার কোনো নিশ্চয়তা নেই। ভাইয়া, আপনি মিথ্যে কথা বলছেন। এখন দেখছি আপনিও সেই ডাক্তারের মতো মিথ্যে কথা বলে শুরু করেছেন। মা, ভাইয়া এগুলো কি বলছে? মিমি মাকে জড়িয়ে কান্না করে। বৌমা, আল্লাহর উপর ভরসা রাখো। তিনি তো সব সময় অসম্ভবকে সম্ভব করতে পারে। তাছাড়া 72 ঘন্টার সময় অতিক্রম এখনো হয়নি। ব্যাস, এভাবেই সময়ের দিকে তাকিয়ে টাইম পাস করছে। কখন 72 ঘন্টা হবে এবং সেই সাথে আনন্দের একটা সুসংবাদ আসবে, এই আশায় পুরো পরিবার সময়ের প্রহর গুনছে। এদিকে মিমি নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করছে, হে আল্লাহ, আমি অনেক ভুল করে ফেলেছি নিজের স্বামীকে অভিশাপ দিয়ে। আজ হয়তো তার জন্যই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। হে আল্লাহ, এখন তার কোনো শাস্তি আমি সহ্য করতে পারছি না। মানুষ মানেই তো ভুল, আর তুমি তো বান্দাদের ক্ষমা করতে ভালোবাসো। আজ আমার স্বামী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তাকে ক্ষমা করে রোগ থেকে নিরাময় করে দাও। হে আল্লাহ, তুমি তো জানোই আমি আমার স্বামীকে এখন কতটা ভালোবাসি। ওকে আমার কাছ থেকে কোনোভাবেই হারাতে চাই না। ওকে যদি তুমি নিয়েই যাও তাহলে আমাকেও সাথে করে নিতে হবে। আমি একা ওকে ছাড়া বাঁচবো না। হে আল্লাহ, তোমার কুদরতে আমার স্বামীকে ভালো করে দাও আর আমার অভিশাপ থেকে তাকে ফিরিয়ে নাও। আমি না বুঝেই তাকে অভিশাপ দিয়েছি, এখন তার জন্য ক্ষমা চাচ্ছি। আজই প্রথম তোমার দরবারে হাত তুলেছি। জানি না কিভাবে তোমার কাছে প্রার্থনা করতে হয়। যদি ভুল ত্রুটি হয় তাহলে মাফ করে দিও। আমিন। মিমি এই বলে প্রার্থনার শেষ পাশে তাকাতেই ছোট ঈশানকে দেখতে পেল। সেও কান্না করছে। তারপর ছোট ঈশানকে কোলে নিয়ে বলল, বাবা, তুমি কেন কান্না করছো? মিমি তার ছেলের চোখের পানি মুছে দিল।
আমার আম্মু কান্না করলো, তাই আমিও কান্না করলাম। ঈশান তার আম্মুর চোখের পানি মুছে দিল। আমার বাবাটা কি আমাকে খুব ভালোবাসে? মিমি তার ছেলেকে জড়িয়ে ধরে কপালে চুমু দিল। হ্যাঁ, অনেক ভালোবাসি। ছোট ঈশান তার মায়ের কোলে গুটি সুটি মেরে কথাটা বলল। আর তোমার বাবাইকে ভালোবাসো না? বাবাইকে এখনো একটু ভালোবাসি না। তোমার বাবাইকে কেন ভালোবাসো না? বাবা এখানে আসার পর আমার সাথে একবারও কথা বলেনি, যে আমার সঙ্গে কথা না বলে থাকবে আমিও তার কথা বলবো না, আর ভালোও বাসবো না। ছোট ঈশানের কথা শুনে মিমি রীতিমতো শক খেয়ে গেল। এটুকু বাচ্চা ছেলে বলে কিনা যে তার সাথে কথা বলে না, সেও তার সাথে কথাও বলবে না, ভালোবাসবে না। তারপর মিমি নিজেকে সামনে নিয়ে বলল, এইসব বলতে নেই বাবা। কেন আম্মু? কিছুক্ষণ আগে আমার কান্না দেখে তুমিও কেঁদেছো, তাই না? হ্যাঁ, কেঁদেছি, কিন্তু কেন কান্না করছো আম্মু? সেটা তোমার বাবার জন্য কেঁদেছি। আমার বাবাই কি হয়েছে? কিছু হয়নি তোমার বাবার। তাহলে আমার সাথে আমার বাবাই কথা বলে না কেন? কতবার সেখানে যায়, বাবাই আমাকে দেখে, কিন্তু কোনো কথা বলে না। আগে তো আমাকে দেখলেই কোলে নিত, এখন কেন কোলে নেয় না? ছোট ঈশানের কথা শুনে মিমি অঝোর ধারায় জল ছাড়তে লাগলো। কি বলবে তার ছেলেকে? সে তো ঠিক কথাই বলেছে। মিমি নিশ্চুপ হয়ে কান্না করা দেখে ছোট ঈশান বলে উঠল, আম্মু আম্মু, তুমি আবার কান্না করছো? জানো না কান্না শুধু ছোটদেরই মানায়? ঈশান তার আম্মুর চোখে জল মুছে দিল। ব্যাস, ঈশানকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। মিমি ভাবতে পারছে না যে তাকে এমন দিনও তাকে দেখতে হবে। এভাবে সে কান্না করে বুক ভেজাচ্ছে। এভাবে কেটে গেল 2টা দিন। এখনও তার জ্ঞান ফেরেনি। যত সময় অতিক্রম হচ্ছে তত তাদের দুশ্চিন্তা বাড়ছে। সবাই তার কেবিনে বসে অপেক্ষা করছে কখন তাদের আশার আলো ফুটে উঠবে। এর মধ্যে ডক্টর এসে বলল, পেশেন্টের জ্ঞান ফিরেছে কি? কই, এখনো তো ফিরলো না। আল্লাহকে ডাকুন, তিনি সব পারবেন। আমরা তো শুধু নামকরণ মাত্র। ডাক্তার, ভালো হবার চান্স কি খুবই কম? দেখুন, ব্রেন টিউমার পেশেন্টগুলো 100% থেকে 20% পেশেন্ট বেঁচে যায়। আল্লাহ যদি আপনার স্বামীর প্রতি সহায় হন তাহলে ভালো হতে পারে। এখন ডক্টরের কথা শুনেও মিমি অনেক ভয় পাচ্ছে। তার কি সব আশাই শেষ? এই ভয় তার স্বামীকে জড়িয়ে ধরে কান্না করে বলতে লাগলো, সত্যি কি আমাদের ছেড়ে চলে যাবে? তোমাকে যদি যেতেই হয় তাহলে আমাকেও তোমার সাথে নিয়ে যেতে হবে। কিভাবে তোমাকে ছাড়া থাকবো বলো? মিমি তার স্বামীকে জড়িয়ে কান্না করতে করতে বলল। হঠাৎ তার স্বামীর হাত নড়ে উঠল, যেটা দেখে মিমি চিৎকার মেরে ডাক্তারকে ডাকতে লাগলো। ডাক্তার, ডাক্তার, এখানে এসে প্লিজ দেখে যান। এর মধ্যে ভাই আর ডাক্তার এসে অনেকটাই চমকে গেল। ডাক্তার বলে উঠল, এটা কেমন সম্ভব? আল্লাহ যা করেন ভালোই করেন। আর সত্যি বলতে ইচ্ছে হচ্ছে যে রনি যথেষ্ট দোয়া রয়েছে, নয়তো এমন রোগে এতটা সফলতা আসার কথা না। ডাক্তার, আল্লাহর প্রতি আমার পুরো বিশ্বাস ছিল যে কখনো আমাকে কান্নার সাগরে ভাসাবেন না। হ্যাঁ, ঠিকই বলেছেন। আল্লাহ সহায় ছিল বলে আপনার স্বামীর জ্ঞান ফিরেছে। এখন অবশ্যই চিন্তামুক্ত। যেটার জন্য দুশ্চিন্তা করেছিলাম সেটা অবশ্যই আর এখন নেই। বেশ কিছুদিন সিঙ্গাপুর থেকে তারপর সেখান থেকে রিলিজ করে দিল। বাড়িতে আসার পর সকলের কাছে হাসি রেখা ফুটে উঠেছে। এখন আমি অবশ্য কথা বলতে পারি না, কারণ আমাকে কথা বলতে নিষেধ করা হয়েছে। আর এই বিষয়ে মিমি যথেষ্ট সচেতন। সবসময় মিমি আমার খেয়াল রাখে। খাওয়া দাওয়া থেকে শুরু করে গোসলটা পর্যন্ত মিমি সব করিয়ে দেয়। এভাবে কেটে গেল 6টা মাস। এখন পুরোপুরি সুস্থ আমি। তো গোসল করার সময় স্যাভলন সাবান খুঁজে পাচ্ছিলাম না দেখে মিমিকে বললাম, মিমি, স্যাভলন সাবানটা কোথায়? ভালো করে খুঁজে দেখো, ওখানে আছে। কই, পাচ্ছি না তো। বুঝতে পারছি, সেখানে না গেলে আর সেটা খুঁজে পাবে না। এই বলে মিমি ওয়াশরুমে ঢোকা মাত্রই সাবান পেয়ে বলল, আপনার চোখ কোথায় রেখে গোসলটা করছিলেন বলেন তো? হো সরি, দেখতে পাইনি। তো দাঁড়িয়ে আছেন কেন? গোসলটা সেরে নিন। তোমার সামনেই করব। হ্যাঁ, কোনো সমস্যা কি? তুমি পাগল হয়ে গেছো নাকি? আচ্ছা, একদিনে এত লজ্জা পাচ্ছ কেন বলো তো? একদিনে মানে? তুমি যখন অসুস্থ ছিলে তখন তো আমিই রোজ গোসল করাতাম। আজ আমাকে দেখে এতটা লজ্জা পাবার কি আছে? তখন তো আমি অসুস্থ ছিলাম বলে আমাকে গোসল করেছো, এখন তো সুস্থ আছি। হয়েছে, আর লজ্জা পেতে হবে না, আমি যাচ্ছি। এই বলে মিমি চলে যেতে ধরলো। ঠিক তখনই তার পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, আমার বউটাকে খুব রাগ করেছে? আসছে ঢং দেখাতে। আচ্ছা, ঢংটা আবার কি? তোমার মাথা ছাড়ো তো। আমাকে নাকি গোসল করাবে, তাহলে চলে যাচ্ছ কেন?
তোমার গোসল তুমিই করো। এই বলে মিমি ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে অফিসে চলে গেলাম। অনেকদিন পর অফিসে যাচ্ছি, মনের মধ্যে এক অজানা আনন্দ রয়েছে। অফিসে গিয়ে সবার সাথে মত বিনিময় করলাম, বসের সঙ্গে কিছুক্ষণ কথা বলে কাজে মনোযোগ দিলাম। বেশ দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে গেল। শরীরের কন্ডিশন পুরোপুরি এখনও ঠিক হয়নি, তাই সন্ধ্যায় অফিস থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসলাম। দরজায় নক করতে মিমি এসে খুলে দিয়ে বলল, জনাব, এত তাড়াতাড়ি আসলেন যে? না তেমন কিছু না, ঈশান ঘুমিয়েছে। না, ঘুমায়নি। ওই দেখো, আপুর সঙ্গে খেলছে। আপু কখন আসছে? আপু তোমার প্রতি অনেক রাগ করছে, তাদের বাসায় যাও না দেখে। ও আচ্ছা। এই বলে ভেতরে আসতে আপু আমাকে দেখেই বলে উঠলো, তোর রাগ কি এখনো ভাঙেনি, নাকি সারা জীবন এমনই রাগ করে থাকবি? সরি আপু, একদিন ঠিকই যাব। ঈশান বাবা, এইদিকে আসো তো। পরে যাব, আগে পুকুমণির সাথে খেলি, তারপর যাব। আচ্ছা ঠিক আছে। এই বলে রুমে চলে আসলাম। মিমিও আমার পিছনে আসলো আর বলতে লাগলো, এই তুমি আপুর সঙ্গে এমন বিহেভ করলে কেন? কেমন বিহেভ করলাম? আপু কত দুঃখ নিয়ে কথাটা প্রকাশ করলো, আর তুমি তাতে কোনো গুরুত্বই দিলে না। ও তেমন কিছু না, এই বলে এড়িয়ে গেলাম। দেখো, আপু কিন্তু আমাকে সবকিছুই বলেছে, তুমি কেন তাদের বাসায় যাও না। দেখো, আপু কিন্তু অনেক কান্না করে তুমি তাদের বাসায় না যাওয়াতে। মিমি এই বিষয়ে কথা বলতে কিন্তু একদমই ভালো লাগছে না। ব্যাস, মিমি আমার কথা শুনে মন খারাপ করে বিছানায় চুপ করে বসে পড়লো। দুজনের মধ্যে নীরবতার কিছুক্ষণ পর মিমি, মিমি, এই মিমি, আচ্ছা তুমি কেন আমার সাথে এমন রিয়েক্ট করছো বলো তো? আগে বলো, তুমি কেন আপুদের বাসায় যাও না? কি হলো, জবাব দাও। দেখো মিমি, আপুকে যখন বিয়েটা দেই তখন কিন্তু আমি এই বাড়িতেই ছিলাম, কেউ একবারও ভালো মন্দ জিজ্ঞেসও করে দেখেনি। সবচেয়ে বড় কথা হচ্ছে আপু আমাকে কিছু বলেনি, তারা তাদের মতো করে অনুষ্ঠান শেষ করে ফেলেছে, আমাকে ডাকার প্রয়োজন বোধ মনে করেনি। এর জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে তাদের বাড়িতে সজ্ঞানের পা রাখবো না, মানে কখনোই না, তাদের বাড়িতে যাব না। ভুল তো মানুষের মাঝেই হয়, সব ভুলে আপুর সাথে আপোষ করে নিও, কেমন? সরি মিমি, তা হচ্ছে না। আর তুমি হঠাৎ আপুর হয়ে সুপারিশ করছো কেন? আপু তার কাজে আমার কাছে দুঃখ প্রকাশ করেছে, এর জন্য। আচ্ছা ঠিক আছে, আপুর সাথে তাহলে আমি কথা বলে দেখব। আচ্ছা এখন যাও, ফ্রেশ হয়ে আসো। ওকে। কিছুক্ষণ পর খাবারের পর্ব শেষ করে ঘুমোতে যাবো এমন সময় মিমি, ঈশান কই? আপুর রুমে খেলছে। ডেকে আনো। ডাকার কোনো দরকার নেই, সে এমনিই চলে আসবে। এই বলে মিমি তার স্বামীকে বিছানায় ফেলে তার উপর শুয়ে পড়ে বলতে লাগলো, আচ্ছা তুমি এমন দিন দিন বদমেজাজি হয়ে যাচ্ছ কেন বলো তো? কি পাগলামো শুরু করলে? এই শুনো না। বলো, শুনছি। বলছিলাম কি, আমাদের ছোট পরিবারে আরেকজন অতিথি দরকার, মানে একটা রাজকন্যার দরকার। রাজকন্যা নেওয়ার কোনো দরকার নেই, ঈশানে আমাদের দুজনকে যথেষ্ট ভালোবাসে। না তারপরও। শোনো, আমি বলছি কি, একথা বলতে ঈশান খাটে লাফ দিয়ে উঠে বলতে লাগলো, পুকুমণি তার নাম অনেক ভালো, আমাকে অনেক অনেক আদর করে। ঈশান আমাদের দুজনের মাঝে শুয়ে পড়ে বলল, ও আচ্ছা। ঈশান বাবা, তোমার আম্মু যে বলল তাকে নাকি তুমি একটু ভালোবাসো না, এই জন্য তোমার আম্মু আমাদের পরিবারে আর একজনকে আনতে যাচ্ছে। মিথ্যা বলে ঝামেলা বাগানোর জন্য বললাম। এই তুমি ঈশানকে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছো কেন? আম্মু, তুমি আমাকে এত কথা বলতে পারলে? আমি তোমাকে ভালোবাসি না বলো। ছোট ঈশান তাদের কথা শুনে কান্নামাখা সুরে বলে উঠলো। ঈশানের কান্নামাখা কথা শুনে মিমি বলল, ঈশান, তোমার বাবাই কিন্তু মিথ্যে কথা বলছে। তাছাড়া আমি তো জানি আমার ঈশান বাবা আমাকে কতটা ভালোবাসে। তাহলে আমাদের বলে বলে আরেকজনকে আনতে থাকতো কেন? আতে যদি আতে আমি কিন্তু তোমাদের ছেড়ে তুলে যাবো। ছোট ঈশানের কথা শুনে তার বাবা মা দুইজনেই অবাক হয়ে গেল। দেখলে তো মিমি, ঈশান কি বলল? এই সব কিছু তোমার জন্য হয়েছে, ওকে বলা কি দরকার ছিল? এই বলে মিমি অভিমান করে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। ব্যাস, তারপর ঈশানকে বুঝিয়ে বলতে ঈশান তার মাকে বলল, আম্মু আম্মু, এই তোরা বাবা ছেলে এখন শর্ত? আম্মু তুমি কি আমার উপর রাগ করেছো? আম্মু, আমার একটা তোতে পুতুল সুন্দরী বোন লাগবে। ঈশানের কথা শুনে মিমি বলতে লাগলো, কে শিখিয়ে দিল? নিশ্চয়ই তোর বাবা শিখিয়ে দিয়েছে, তাই না? হ্যাঁ, বাবাই তো আমাকে বুঝিয়ে বললো। এই যে ম্যাম,
আমি যেমন ঝামেলা সৃষ্টি করতে পারি তেমন সমাধানও করতে পারি। এর মধ্যে হঠাৎ আপু দরজার ধাক্কাতে লাগলো। দরজা খুলে দিতে আপু বলে উঠল, ঈশান, তোমাকে না বলেছি আমার সাথে থাকতে, চলে আসছো কেন? টলি ফুপুমনি। এই বলে ছোট ঈশান খাট থেকে লাফ দিয়ে নেমে তার ফুপুমনির কোলে উঠে গেল। মিমি, আজ রাত ঈশান আমার কাছেই থাকুক। জি আচ্ছা। তারপর ঈশান তার ফুপুমনির কাছে চলে গেল। মিমি দরজা লাগিয়ে বিছানায় এসে লক্ষ্য করলো তার স্বামী ঘুমিয়ে পড়েছে। সেটা দেখে মিমি প্রচণ্ড রেগে গিয়ে তার স্বামীকে জোরে একটা ধাক্কা দিতেই চেতন হয়ে গিয়ে বলতে লাগলো, মিমি কি পাগলামো শুরু করেছো? ঘুমাতে দাও প্লিজ। এখন কোনো ঘুম চলবে না, আমার স্বামীকে এখন একটু আদর করব। না, আর একদিন, এখন ঘুমাতে দাও। তোকে এখন অনুরোধ করে বলতে হবে? তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমাকে তুই তুকারি করে বলছো? চুপ, যা বলছি তাই করো, নয়তো খুব খারাপ হয়ে যাবে। তাছাড়া আমার রাজকন্যা চাই, বুঝতে পারছো? মিমি কানের কাছে এসে বলে আস্তে আস্তে ঠোঁটে তার পরও শিখে দিল। ব্যাস, মিমির ডাকে আমিও সাড়া দিতে লাগলাম।